এই জায়গায় হচ্ছে এখানে একটা ওর্ডের এমসিকিউ সলভ করে বুঝতে পারে তাছাড়া ৮০ বোর্ড ২২ ৮০ বোর্ড ২২ কোশ্চেনটা এটা কোশ্চেনের মানটা ভুল আছে এটা ২ নম্বর বলছে ব্যাসার্ধ ভেক্টর এবং বলের বলের ভেক্টর গুণফলকে কি বলে টর্ক বল তাহলে দেখো টর্ক টাও টাও ইকুয়াল হচ্ছে আর ক্রস এফ। হ্যাঁ, তার মানে হচ্ছে কি আর এফ সাইন থিটা টু ইটা। তার মানে কি কোন একটা এর ব্যাসার্ধ ভেক্টর এবং বল, এই যেটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর আর আর বল হচ্ছে এফ, দুইটার ভেক্টর গুণফল মানে ক্রস গুণফলকে কি বলে টর্ক বলে। ঠিক আছে, তারপর কাজ কাজ কি কাজ হচ্ছে বল এবং ব্যাসার্ধ ভেক্টরের ডট গুণফলকে বলা হয় কাজ, এফ ডট আর। ঠিক আছে, কাজ বল এবং ব্যাসার্ধ ভেক্টরের কি ডট গুণফলকে কি বলে কাজ বলে, বল এবং ব্যাসার্ধ ভেক্টরের ডট গুণফলকে কি বলে কাজ বলে। ঠিক আছে, জড়তার ভ্রমণ, জড়তার ভ্রমণ হচ্ছে আই, জড়তার ভ্রমণ হচ্ছে আই আই ইকুয়ালস টু কি এম আর স্কয়ার, আই ইকুয়ালস টু কি এম আর স্কয়ার। ঠিক আছে, সরি এই জড়তার ভ্রমণ, এই জড়তার ভ্রমণ আই ইকুয়ালস টু কি এম আর স্কয়ার। আর কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ এল ইকুয়ালস টু কি আর ক্রস পি। হ্যাঁ, আর ক্রস পি, তাহলে আর হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর আর পি হচ্ছে রৈখিক ভরবেগ, আর হচ্ছে কি ব্যাসার্ধ ভেক্টর আর পি হচ্ছে কি রৈখিক ভরবেগ। ব্যাসার্ধ ভেক্টর এবং রৈখিক ভরবেগের ভেক্টর গুণফলকে কি বলা হয় কৌণিক ভরবেগ। হ্যাঁ, কৌণিক ভরবেগ। তাহলে এই জায়গার মধ্যে আমরা ৪টা ৫টা এমসিকিউ শিখে ফেললাম। কৌণিক ভরবেগ মানে হচ্ছে রৈখিক ভরবেগ ব্যাসার্ধ ভেক্টর ক্রস রৈখিক ভরবেগ আর ইন্টু পি সাইন থিটা। টর্ক মানে হচ্ছে আর ক্রস এফ আর এফ সাইন থিটা। ব্যাসার্ধ ভেক্টর বলের, হ্যাঁ, এটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টরের সাথে রৈখিক ভরবেগের অনুপাত। টর্ক হচ্ছে ব্যাসার্ধ ভেক্টরের সাথে বলের, আর জড় মানে এম আর স্কয়ার। কাজ মানে বলের সাথে আর এর ডট, সাথে আর কি গুণফল ডট। তাহলে ৪টা ৫টা এমসিকিউ যদি এভাবে অ্যানালাইসিস করে পড়া হয় তাহলে ২-৩টা এমসিকিউ পড়লে মোটামুটি একটা ২-৩ এমসিকিউ হয়ে যাবে। ২০-২৫টা বা ২৫টা পড়তে গিয়ে ১০০টা হয়ে যাবে একটার মধ্যে থেকে যদি ৪টা বের হয়। ঠিক আছে? আচ্ছা, একটা ভেক্টর রাশিকে ভেক্টরকে স্কেলার রাশি দিয়ে গুণ করলে গুণফল একটি ভেক্টর হবে। হ্যাঁ, একটি ভেক্টর রাশিকে স্কেলার রাশি দিয়ে গুণ করলে গুণফল একটি হবে ভেক্টর হবে। দেখো ক্ষমতা, ক্ষমতার সঙ্গে পি ইকুয়ালস টু ডব্লিউ বাই টি, তাহলে এটা ডব্লিউ স্কেলার, সময় স্কেলার, তাহলে এখানে এটা না এটা স্কেলার। বলের ঘাত, বলের ঘাত, বলের ঘাত ওই কালকে দেখছিলাম যে যে ইকুয়ালস টু এফ টি, এফ টি। তাহলে দেখো এফ হচ্ছে ভেক্টর রাশি আর টি হচ্ছে সময় স্কেলার রাশি। তাহলে ভেক্টর রাশির সাথে স্কেলার রাশি গুণ করলে গুণফল একটি কি হয় ভেক্টর রাশি। তাহলে যে একটি কি রাশি ভেক্টর রাশি, তাহলে এটা answer হচ্ছে যে। আর চাপ, চাপ পি ইকুয়ালস টু কি এফ বাই এফ বাই এ। তাহলে হচ্ছে এফ হচ্ছে ভেক্টর রাশি, এ হচ্ছে ভেক্টর রাশি, দুইটার ভাগ বলতেছে। আর ঘাত বল, ঘাত বল মানে তো জাস্ট বল, ঘাত বল মানে কি বল। এখানে তো কোনো গুণফল বোঝাচ্ছে না, কোনোই বোঝাচ্ছে না, গুণফল বোঝাচ্ছে না। তার মানে আমার টোটাল অ্যান্সার হচ্ছে এটা যে মানে দুইটা, এটা একটা ভেক্টর রাশি এটার সাথে আর একটা স্কেলার রাশির গুণফল, তাহলে আলটিমেট আমরা কি পাবো ভেক্টর রাশি পাবো। তো কোনো বস্তুর উপর লব্ধি বল শূন্য হলে, কোনো বস্তুর উপর হলে লব্ধি বল শূন্য হলে সমবেগে চলে। হুম, লব্ধি বল শূন্য মানে কি, লব্ধি বল শূন্য মানে এটা একটা বস্তু, হ্যাঁ, এই বস্তুর উপর এদিকে যে বল যাচ্ছে তার বিপরীত দিকেও সেম বল দিচ্ছে। তার মানে একটা জিনিস খেয়াল রাখবো, লব্ধি বল শূন্য হওয়া মানে হচ্ছে কোনো ত্বরণ হচ্ছে না, হচ্ছে না। লব্ধি বল শূন্য হওয়া মানে কোনো ত্বরণ হচ্ছে না, তাহলে এই সংজ্ঞাটা কি হয় না আর ভ্যালিড হয় না। সমত্বরণ না, কোনো ত্বরণই হচ্ছে না। লব্ধি বল শূন্য হওয়া মানে কি কোনো ত্বরণই হচ্ছে না, তাহলে সংজ্ঞাটা হচ্ছে ভ্যালিড না। তার মানে সমবেগে চলবে, তারপর হচ্ছে গতিশক্তির কোনো পরিবর্তন হয় না। তাহলে এই এমসিকিউটা কালকে ওই রিভিশন দেওয়ার সময় আমরা দেখছিলাম গত ক্লাসে আই ক্রস জে, আই ক্রস জে এর মান কত হবে কে। ঠিক আছে, আবার আই ক্রস কে, দেখো আই ক্রস কে বলছে, ঠিক আছে, এখানে আই ক্রস জে এর মান এটার জায়গা হচ্ছে কে বসালাম ক্রস, আই ক্রস কে বলছে। আমরা কি জানি কে ক্রস আই হয় না, কে ক্রস আই এর ভ্যালু হচ্ছে জে, এটা জানি সিকোয়েন্স অনুযায়ী, সিকোয়েন্স অনুযায়ী কি আসে আই এর সাথে জে আসে, জে এর পরে কে আসে, আবার কে এর পরে আবার আই আসে সেরকম।
আই ক্রস জে মানে কে, জে ক্রস কে মানে আই, আবার কে ক্রস আই মানে জে, কে ক্রস আই মানে হচ্ছে জে ভাবে সেটার জন্য সে আসে। ঠিক আছে, এখানে হচ্ছে আই ক্রস কে, তাহলে উল্টা, তারপরে অবভিয়াসলি মাইনাস জে হবে, এই জায়গায় কি হবে অবভিয়াসলি মাইনাস জে হবে। বুঝতে পারছো? তাহলে আমি কি করবো এখন, এই মাইনাসটা বাইরে নিয়ে আসবো, বাইরে নিয়ে আসলে আলটিমেটলি আমার কি হয় মাইনাস কে ক্রস জে, মাইনাস কে ক্রস জে। তাহলে এখন আবার দেখো জে ক্রস কে মানে হচ্ছে আই হয়, আই জে কে, এখানে মধ্যে সিকোয়েন্স অনুযায়ী আই আই জে ক্রস কে সমান কি হয় আই হয়, কিন্তু কে ক্রস জে সমান কি হবে মাইনাস আই, লাগবে এটা আগের একটা মাইনাস আছে ভিতরে হবে মাইনাস আই, মাইনাস মাইনাস কি হয়ে গেল প্লাস আই। ঠিক আছে, আনসার কত হবে? বুঝতে পারছি ক্যালকুলেশনটা? ক্যালকুলেশনটা আমি আবার করে দিচ্ছি কারণ এই ধরনের ক্যালকুলেশন কোশ্চেন আসে। এই ক্যালকুলেশনটা আচ্ছা আবার করতে হবে না আসলে, এটা তো ভিডিও আছে, ভিডিও থাকলে তুমি একটু করে রিজিউম করে আবার দেখি কোনো জিনিসটা। ঠিক আছে ভাই, তারপর হচ্ছে পয়সনের অনুপাতের ক্ষেত্রে কোনটি খাটে না? পয়সনের অনুপাত কত দেখছিলাম, -1 থেকে বড়, সিগমা মাইনাস শুধু হাফ থেকে ছোট। হাফ মানে হচ্ছে 0.5, 0.6টা তো অ্যালাউড না, 0.5 থেকে ছোট বলছে তাহলে তো হবে না। 0.1 এবং সবগুলো হচ্ছে এর মধ্যে আছে, ঠিক আছে, এই সিকোয়েন্স এর মধ্যে আছে, তাহলে তিনটা অ্যালাউড, এটা হচ্ছে অ্যালাউড হচ্ছে। পৃথিবীর ভূপৃষ্ঠের কাছাকাছি বৃত্তাকার পথে পরিভ্রমণরত কোনো একটি উপগ্রহকে অতিরিক্ত কত বেগ দিলে এটি আকর্ষণ বল ছেড়ে চলে যাবে, সেটা মুখস্থ করা। 3.25 কিলোমিটার মুখস্থ করা, ঠিক আছে, একটু মুখস্থ করবো। যে ভূপৃষ্ঠের চার কাছাকাছি বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোন একটা উপগ্রহকে অতিরিক্ত কত বেগ দিলে সেটা হচ্ছে পৃথিবীর আকর্ষণ ছেড়ে চলে যাবে, সেটা হচ্ছে 3.25 কিলোমিটার পার সেকেন্ড। পৃথিবীর ভূপৃষ্ঠের কাছাকাছি বৃত্তাকার পথে পরিভ্রমণ কোনো একটা উপগ্রহকে অতিরিক্ত কত বেগ দিলে সেটি হচ্ছে পৃথিবীর আকর্ষণ ছেড়ে চলে যাবে, এটা হচ্ছে কি পৃথিবীর তার মানে হচ্ছে 3.25। নিচের কোনটি এর মাধ্যমে স্কেলার ক্ষেত্র থেকে ভেক্টর ক্ষেত্র পাওয়া যায়? স্কেলার ক্ষেত্র থেকে ভেক্টর ক্ষেত্র পাওয়া যায়, দেখো স্কেলার থেকে ভেক্টর, স্কেলার থেকে ভেক্টর, একটু খেয়াল করো, একটু খেয়াল করো। প্রথমে দেখি কার, কার মানে ক্রস গুণফল, কার মানে কি ক্রস, হ্যাঁ ক্রস গুণফল, তো ক্রস গুণফলের ক্ষেত্রে কি হয় ভেক্টর ক্রস ভেক্টর, দুটি ভেক্টর রাশির ক্রস গুণফলের পরে নতুন আরেকটি ভেক্টর রাশি তৈরি হয়, ওকে। তারপর হচ্ছে ডাইভারজেন্স আছে, ডাইভারজেন্সে কি হয়, ডাইভারজেন্সে হয় ডট, ডাইভারজেন্স বলছিলাম ডট ডট, দিয়ে ডট, তার মানে কি একটি ভেক্টর রাশি ডট আরেকটি ভেক্টর রাশি, আলটিমেটলি যে রাশিটা পাবো সেটা অবশ্যই কি হবে স্কেলার হবে, সেটা কি হবে স্কেলার হবে, দেখতেছো? তাহলে ডাইভারজেন্সের প্রোডাক্ট হলো স্কেলার, বাট কার্লের প্রোডাক্ট হলো ভেক্টর। কিন্তু কার্লের মধ্যে ক্রস গুণফল হয় মাত্র দুইটা ভেক্টরের মধ্যে গুণফল হয়, বাট গ্রেডিয়েন্টের ক্ষেত্রে একটা ভেক্টর রাশির সাথে ওই নেবলার গুণফলকে বলা হয় স্কেলার রাশির সাথে নেবলার গুণফল হচ্ছে গ্রেডিয়েন্ট বলা হয়। তাহলে গ্রেডিয়েন্টের ক্ষেত্রে কি হয়, একটা স্কেলার রাশি ইন্টু নেবলা, নেবলা মানে তো এটা জাস্ট একটা ভেক্টর রাশি, তাহলে স্কেলার রাশি দিছো ইনপুট, আউটপুট পাইছো ভেক্টর রাশি, সেটা কি গ্রেডিয়েন্ট। আর ডাইভারজেন্সে কি হলো, দুইটা ভেক্টর রাশি ইনপুট দিলা, আউটপুট পাইলে হচ্ছে স্কেলার। আর কার্লে কি হলো, দুটো ভেক্টর রাশি ইনপুট দিলে আউটপুট পাইলে হচ্ছে ভেক্টর, ঠিক আছে। কিন্তু একটা এমসিকিউ থেকে আমরা 4টা 5টা এমসিকিউ শিখবো। Okay, তাহলে এখন দেখো, আচ্ছা এগুলো একটু যেহেতু অষ্টম অধ্যায় পড়ো না, এগুলো একটু মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা দেখো, তারে মানে এই যে তারে স্প্রিং ধ্রুবকের মান বৃদ্ধি কখন পাবে, স্প্রিং ধ্রুবকের মান কখন বৃদ্ধি পাবে, ঠিক আছে, এটা বলছো তারে স্প্রিং ধ্রুবকের মান কখন বৃদ্ধি পাবে। একটা হচ্ছে স্প্রিং ধ্রুবকের মান কিসের কিসের উপর ডিপেন্ড করে, দেখো দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে, আর হচ্ছে প্রযুক্ত বলের উপর ডিপেন্ড করে। তাহলে স্প্রিং ধ্রুবক এফ ইকুয়ালস টু কে, এই সূত্রটা তো দেখছো,
বুঝছো কি কে এক্স এর সূত্রটা দেখছো না? এখানে কি কোনো জায়গায় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নামক কোনো কিছু আছে? এটা হচ্ছে কে মানে হচ্ছে স্প্রিং ধ্রুবক, কে মানে কি স্প্রিং ধ্রুবক, ঠিক আছে? এটা হচ্ছে স্প্রিং ধ্রুবক, আর এক্স হচ্ছে দৈর্ঘ্য, আর এ এফ হচ্ছে বল। তাহলে এখান থেকে বলা যায় কোন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল না, তাহলে এটা বাদ। ঠিক আছে, তাহলে হচ্ছে 1 আর 3 অ্যান্সার। ওকে, তাহলে এখন দেখো সরল দোলন গতিসম্পন্ন কোনো কণা সরণ 5 মিটার, ত্বরণ এত হলে পর্যায়কাল কত? সরণ এত, ত্বরণ এত হলে পর্যায়কাল কত? সরল দোলন গতিসম্পন্ন পর্যায়কাল কি বের করতে বলছে, ঠিক আছে? আচ্ছা, পর্যায়কাল কি বের করতে বলছে তোমাদের? কি সমান হওয়ার, তো কেমনে করবা? দেখো ত্বরণ আমাকে দেওয়া আছে, আর হচ্ছে সরণ দেওয়া আছে। ঠিক আছে, এখন কিভাবে করা যায়? এই সরণ, ওই যে ত্বরণ বলছে হচ্ছে তোমাকে। আচ্ছা, ত্বরণের মান কত? ত্বরণের মান হচ্ছে কালকে সূত্র দেখাইছিলাম, আহ, ত্বরণ এ ইকুয়ালস টু ওমেগা স্কয়ার এ, এরকম কিছু দেখাইছিলাম। ত্বরণের সমান ওমেগা স্কয়ার এ, ত্বরণের সমান কি দেখাইছিলাম? ওমেগা স্কয়ার এ। এরকম একটা সূত্র দেখাইছিলাম, মাইনাস ওমেগা স্কয়ার এ। ওই অষ্টম অধ্যায়ে যখন কিছু সূত্র মনে রাখতে বলছিলাম, সেখানের মধ্যে আচ্ছা তাও আমি লিখে দিচ্ছি, দেখো এখানের মধ্যে সরণ, জিনিসটা আবার এখানে একটু ভালো করে লিখে দিচ্ছি। এই জিনিসটা একটু খাতায় লিখে নাও যদি খাতা থাকে পাশে। আর এই জিনিস নিয়ে করার সময় পাশে খাতা নিয়ে বসো। খাতা নিয়ে বসলে তোমার কি হবে, একবার সাথে সাথে প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে? সরণ সমান এ, সর্বোচ্চ সরণ আর কি, বেগ সমান হচ্ছে এ ইন্টু ওমেগা, অর্থাৎ সরণের সাথে ওমেগা কৌণিক বেগের গুণফল। এই ওমেগা সর্বোচ্চ বেগ, এটা কি সর্বোচ্চ বেগ, সর্বোচ্চ, এটা হচ্ছে সর্বোচ্চ সরণ। ঠিক আছে, এটা হচ্ছে সর্বোচ্চ ত্বরণ। ত্বরণ হবে হচ্ছে এ ওমেগা স্কয়ার। সর্বোচ্চ ত্বরণ কি রে? এ ওমেগা স্কয়ার। সর্বোচ্চ বেগ কি? এ ওমেগা। সর্বোচ্চ ত্বরণ কি? এ ওমেগা স্কয়ার। ওকে, এখন এই তিনটা তুমি লিখে নিছো। তারপরে এখানে দেখো বলছে সরণ হচ্ছে 5, তার মানে এ হচ্ছে 5, ত্বরণ হচ্ছে 80, তাহলে এই হলে ত্বরণ হচ্ছে 80। তার মানে আমি কি লিখতে পারি? এ ওমেগা স্কয়ার ইকুয়ালস টু 80। 80, তার এখানে এ এর ভ্যালু কত? 5 দেওয়া আছে না? 5 ইন্টু ওমেগা স্কয়ার সমান কত? 80। তার মানে কত? 16, 80 ওমেগা সমান, ওমেগা স্কয়ার সমান 16, তাহলে ওমেগা সমান কত হয়? 4 হয়। ওমেগা সমান কত হয়? 4। আবার আমরা জানি টি ইকুয়ালস টু 2 পাই বাই ওমেগা সমান কি? 2 পাই বাই টি, এটা জানি না, তাহলে কি হয়? এখান থেকে কি লেখা যায়? টি সমান 2 পাই বাই ওমেগা লেখা যায় না? ওমেগার মান হলো 4 না? 2 পাই বাই, তো তার মানে আলটিমেটলি কত? পাই বাই 2, পাই বাই, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তিনটা সূত্র দিয়ে মোটামুটি হয়ে যায়। আচ্ছা, এখানে পিভি সমান 1/3 এমএনসি বার স্কয়ার, এটা তো সূত্র প্রমাণ করে, তুমি জানি শিখছো কিনা? ওই যে সি ইকুয়ালস টু রুট ওভার 3r/t বাই এম, একটা সূত্র আছে না, এটা এই সূত্র থেকে আসে। এখানে এই সি হচ্ছে মূল গড় বর্গবেগ, এসি এর মান কি? সি, এটাকে কি বলা হয়? মূল গড় বর্গবেগ, মূল গড় বর্গবেগ বলা হয়। বুঝতে পারলে আর কি, হ্যাঁ। এখন কোন কণার বিনিময়ে সবল বল কাজ করে? আচ্ছা দেখো, ফোটন কাজ করে হচ্ছে তোমার তড়িৎ চুম্বক বল। কাজ করে কিসের জন্য? তড়িৎ চুম্বক বল। গ্রাভিটন কাজ করে হচ্ছে মহাকর্ষ বল। আর বোসন কাজ করে হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। আর মেসন কাজ করে হচ্ছে সবল নিউক্লিয়। মেসন কাজ করে কি? সবল নিউক্লিয়। দেখছো, একটা এমসিকিউ থেকে অ্যানালাইসিস করে 4টা এমসিকিউ পেয়ে গেল। ঠিক আছে, মনে করেন ফুটন হচ্ছে তড়িৎ চুম্বক বল, ফুটন গ্রাভিটন হচ্ছে মহাকর্ষ বল, বোসন হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল হচ্ছে মেসন। হ্যাঁ, গ্যাসের গতিতত্ত্বের সূত্রগুলো ব্যাখ্যা করেন হচ্ছে বার্নৌলি। গ্যাসের গতিতত্ত্বের সূত্রগুলো ব্যাখ্যা করেন হচ্ছে বার্নৌলি। কোন গ্রহের মুক্তিবেগ কিসের উপর নির্ভর করে? মুক্তিবেগ ভিই ইকুয়ালস টু রুট ওভার 2 জি আর। এস রুট ওভার 2 জি আর, মুক্তিবেগের সূত্র এটা, আশা করে জানো। মুক্তিবেগ কিসের উপর ডিপেন্ড করতেছে? এই যে ব্যাসার্ধের উপর। ঠিক আছে, এখানে বস্তুর ভরের উপর ডিপেন্ড করবে না, বাট গ্রহের ভরের উপর ডিপেন্ড করে। ঠিক আছে,
গ্রহের ভরের উপর ডিপেন্ড করে, আবার কিসের উপর ডিপেন্ড করে এটা অপশনে নেই, যদিও থাকতে পারে। গ্রহের ভরের উপর ডিপেন্ড করে, যেমন এই যে ভি ইকুয়ালস টু √2 gm/r, এই সূত্রটা আছে না এখানের মধ্যে, যে গ্রহের ভর এটা হচ্ছে গ্রহের ব্যাসার্ধ। গ্রহের ভরের উপর ডিপেন্ড করে, গ্রহের ব্যাসার্ধের উপর ডিপেন্ড করে আমার মুক্তি ভর, ঠিক আছে। Okay. তো ভর ধ্রুব রেখে পৃথিবীর ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে তার ওজন কেমন হবে, ঠিক আছে। পৃথিবীর ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে কোনো বস্তুর ওজন কেমন হবে। ভর একই রাখছে, ব্যাসার্ধ দ্বিগুণ করছে, তার মানে ওজন ইকুয়ালস টু কি gm/r স্কয়ার। ব্যাসার্ধ কয় গুণ করছে, দ্বিগুণ করছে না, তাহলে ব্যাসার্ধ দ্বিগুণ করলে কি হবে, নতুন নতুন জি হতে কত হবে, নতুন জি ইকুয়ালস টু জি প্রাইম gm/2r স্কয়ার, এটা হবে না নতুন জি, তাহলে কত gm/4r স্কয়ার। এইটার ভ্যালু হচ্ছে জি, তার মানে g/4, তার মানে কি হবে 1/4। g/4 মানে 1/4 না, জি প্রাইম মানে g/4, মানে কি হবে ওজন, ওজন 1/4 হওয়ার কথা, কারণ জি 1/4 রাখলে হয় কি কথা, বস্তুর ভর ধ্রুব, তার মানে এদিকে এম যুক্ত গুণ করো, ওদিকে এম ওজন 1/4 হয়ে যায়। গতিশক্তির দ্বিগুণ হলে এর বেগ আদিবেগের কত হবে। গতিশক্তি দ্বিগুণ করা হলে, গতিশক্তি কয়গুণ করা হবে, দ্বিগুণ করা হলে বেগ আদিবেগের কত হবে দেখি। গতিশক্তি দ্বিগুণ করছে, e k2 সমান 2e1, e k1 গতিশক্তি কি করছে, হাফ এম, v2 স্কয়ার ইকুয়ালস টু 2 ইন্টু হাফ এম v1 স্কয়ার, তাহলে এই সব কটা হাফ এম, মানে কি হয় v2 ইকুয়ালস টু √2 v1, v2 সমান কত হয় √2 v1, তাহলে √2 এর ভ্যালু 1.4, √2 এর ভ্যালু কত 1.4, তার মানে কত এক আদিবেগের কত হবে। আদিবেগের হবে হচ্ছে 2/√2 ডিভাইডেড বাই আদিবেগ কিন্তু 100। হ্যাঁ, এটা তুমি ক্যালকুলেটর দাও, 141% আসবে, ক্যালকুলেটর 141 সামথিং আসবে, 141, ঠিক আছে। আদিবেগের বলছে না, ভৌত রাশিটি সংঘর্ষে সংরক্ষিত হয়, মোট শক্তি সংরক্ষিত হয়। সংঘর্ষের সময় কি সংরক্ষিত হয়, মোট শক্তি সংরক্ষিত হয়, ঠিক আছে। যে কোনো সংঘর্ষে, হ্যাঁ, ওই স্থিতিস্থাপক সংঘর্ষ হলে স্পেসিফিক্যালি গতিশক্তি সংরক্ষিত, এটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক না হলে গতিশক্তি সংরক্ষিত হবে, শুধু ভরবেগ সংরক্ষিত, ঠিক আছে। আবর্তন গত, আবর্তন ঘূর্ণন গতির জন্য ক্ষমতা, হ্যাঁ, ক্ষমতা, তাহলে এখন আমরা ক্ষমতা পি ইকুয়ালস টু কি জানি, W/T, ঠিক আছে, W/T এটা জানি। ঠিক আছে? এখানে নিউটন গতির জন্য ক্ষমতা হচ্ছে টর্ক, মানে ক্ষমতা পি ইকুয়ালস টু টাও ইন্টু ওমেগা, টাও ইন্টু কি ওমেগা, টাও ক্রস ওমেগা, ওমেগা টর্কের সাথে ক্রমিক, এগুলো একটু মনে রাখতে হবে। ঘূর্ণন গতির জন্য ক্ষমতার সূত্র, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। ঘূর্ণন গতির জন্য ক্ষমতার সূত্র কি প্রতিষ্ঠা করতে হবে। ঘূর্ণন গতির জন্য ক্ষমতা হবে টর্ক, টর্ক ক্রস হচ্ছে কৌণিক বেগ, টর্ক ক্রস কি হচ্ছে কৌণিক বেগ, মোটামুটি এটাই হচ্ছে ঘূর্ণন গতির জন্য, ঠিক আছে। টর্কের একক হচ্ছে নিউটন মিটারও হয়, ডাইন সেন্টিমিটার হয়, ফুট পাউন্ড হয়, হ্যাঁ পাউন্ড হয়। এটা হচ্ছে নিউটন এসআই এককে, এটা হচ্ছে এসআই, এটা হচ্ছে সিজিএস একক, এটা হচ্ছে এফপিএস একক, ফুট পাউন্ড সেকেন্ড হচ্ছে নিউটন মিটার, এটা হচ্ছে ডাইন সেকেন্ড। স্প্রিং ধ্রুবক শ্রেণী সমবায়ে যুক্ত করো, দেখো শ্রেণী সমবায়ে যদি যুক্ত করা হয় তাহলে তাদের ইয়া হবে হচ্ছে 1/200 প্লাস 1/300 হোল ইনভার্স, ঠিক আছে। এটা করলে তোমার আলটিমেটলি খাওয়া আসবে 120। বুঝতে পারছো, যদি সমান্তরাল সমবায়ে যুক্ত করতে হতো তাহলে কি হতো, সমান্তরালে 200 যোগ 300 এরকম করতে হতো, ঠিক আছে, 200 যোগ 300 এরকম লাগলে আচ্ছা সমান্তরাল হতো 500 হতো, তখন এই যে 500, তাহলে বুঝছো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে এরকম ওই যে 1/r, 1/k1 প্লাস 1/k2,
1/ks ইকুয়াল টু 1/n প্লাস 1/k এই সূত্রটা চেইনই সবাই একটু খেয়াল রাখি জন্য ওই ধারকের সাথে মিল নেবো তার সাথে ধারক দেশ মতো উল্টা তো কোনো বড় নাই চলো তো দেখো এখানে আই এবং আই প্লাস জে আই এবং আই প্লাস জে আই এবং আই প্লাস জে এই ভেক্টর এর মধ্যবর্তী কোণ কত এটা বের করতে বলছে তাহলে কোণ কিভাবে বের করে ওই যে cos থিটা ইকুয়াল টু আই ডট আই প্লাস জে ডিভাইডেড বাই রুট ওভার আই স্কয়ার প্লাস রুট ওভার ইনটু রুট ওভার 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার আলটিমেটলি থাকে হচ্ছে 1 নিচে থাকে হচ্ছে রুট 2 cos থিটা ইকুয়াল টু কত হলো রুট 2 তাহলে cos 45 ডিগ্রি এর রুট তাহলে আলটিমেটলি থিটা হলো কত নাইট্রোজেন গ্যাসের স্বাধীনতার মাত্রা কত 5 দিয়ানবিক গ্যাসের না দিয়ানবিক গ্যাসের স্বাধীনতার মাত্রা 5 একানবিক গ্যাসের স্বাধীনতার মাত্রা 3 বলো ঠিক আছে দিয়ানবিক গ্যাসের স্বাধীনতার মাত্রা কত এটা n2 দিয়ানবিক গ্যাসের নাকি দিয়ানবিক গ্যাস n2 h2 তারপর হচ্ছে O2 দিয়ানবিক গ্যাস এগুলো স্বাধীনতার মাত্রা হচ্ছে 5 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত অ্যাটমসফিয়ার চাপে এত গ্রাম অক্সিজেন গ্যাসের আয়তন বের করতে হচ্ছে ঠিক আছে আয়তন কিসে দেওয়া আছে দেখছো মিটার কিউব তার মানে এসআই তার মানে কি এসআই বাট এটা দেওয়া আছে অ্যাটমসফিয়ার একটু চেঞ্জ করাইতে হবে এটা তো এসআই এটা প্যাসকেলে নিয়ে যেতে হবে কোথায় নিয়ে যেতে হবে প্যাসকেলে ক্যালকুলেশন করার সময় জিনিসটা একটু মাথায় কেয়ারফুলি রাখতে হবে কারণ আমার অপশনে দিচ্ছে কিন্তু আমার আয়তনে সবগুলো এরকম দেওয়া থাকলে আমার অপশনে দেওয়ার কথা ছিল হচ্ছে লিটার আয়তন না আয়তনের কি দেওয়ার কথা ছিল লিটার দেওয়ার কথা ছিল সো তো আমার এখানে দিচ্ছে কি হচ্ছে ঘনমিটার কত দিচ্ছে ঘনমিটার তাহলে আমাকে জিনিসটা কোথায় নিয়ে যেতে হবে কোথায় প্যাসকেলে নিয়ে যেতে হবে ঠিক আছে আচ্ছা প্যাসকেলে নিয়ে না গেলেও চলবে তোমার অ্যান্সার আসবে লিটারে লিটারটাকে মিটার কিউব আনলে অবশ্যই এটা হবে লিটারটাকে মিটার কিউব আনতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে আমি করি ওই যে পিভি বস্তু এনআরটি বস্তু কি এনআরটি আমি বের করতে হবে ভি এনআরটি বাই পি এন কত 20 গ্রাম তাহলে কত ডাব্লিউ বাই এম না ডাব্লিউ হচ্ছে 20 আর এম হচ্ছে 32 যেহেতু অক্সিজেনের পরিমাণ 32 আর আর দেখো যেহেতু এখানে অ্যাটমসফিয়ার ইউজ করবো তাহলে হচ্ছে 0.081 ইউজ করবা কিন্তু হচ্ছে টি এর ভ্যালু কত 37 ডিগ্রি সেলসিয়াস তার মানে হচ্ছে 37 + 310 কেলভিন ঠিক আছে 310 কেলভিন এর করে লিখছি এখানে হবে হচ্ছে 20/25 তো ডাব্লিউ বাই এম এটা হচ্ছে ডাব্লিউ 20 গ্রাম দিচ্ছে আর এম অক্সিজেনের জন্য তো 32 কিন্তু আর যেহেতু এটা অ্যাটমসফিয়ারে কাউকে বসাবা এটা হচ্ছে 0.081 কিন্তু তারপর হচ্ছে এই যে এটা 37 ডিগ্রি মানে 310 কেলভিন ডিভাইডেড বাই হ্যাঁ ওই যে পি পি কত 1.5 যে অ্যান্সারটা আসবে ওটা আসবে কোথায় লিটারে এটা কি থাকবে লিটারকে 10⁻³ দিয়ে যদি গুণ করো 10⁻³ দিয়ে যদি গুণ করো তাহলে এ মিটার কিউব আসবে অ্যান্সার এটি আসবে ওকে ওটা নিয়ে পরে দেখবেন আচ্ছা 2 গ্রাম 6 গ্রাম 4 গ্রাম ভরের 3টি বস্তুকণা এ বি সি ঘূর্ণনকের সাপেক্ষে 5 সেকেন্ডে 20 বার করে ঘুরে প্রত্যেকে 5 সেকেন্ডে কয়বার করে ঘুরে 20 বার করে ঘুরে তার মানে দেখো এই হচ্ছে কি ঘূর্ণনকের সাপেক্ষে 5 সেকেন্ড বস্তুকণা কৌণিক ভরবেগ যথাক্রমে এল এ এল বি এল সি অক্ষগুলো থেকে ঘূর্ণনকের দূরত্ব 5 সেন্টিমিটার এ বস্তুর জন্য বি বস্তুর জন্য 4 সেন্টিমিটার সি বস্তুর জন্য 3 সেন্টিমিটার বলছে এ বস্তুকণার রৈখিক বেগ নির্ণয় করে কি বেগ নির্ণয় করতে হচ্ছে রৈখিক বেগ ভি ভি কষ্ট কি ওমেগা ইন্টু ভি কষ্ট কি ওমেগা ইন্টু আর 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 দেওয়া আছে এই যে দেখো গুণলক্ষ্য থেকে দূরত্ব দেওয়া আছে না এ বস্তুর জন্য বলছে এই যে গুণলক্ষ্য থেকে দূরত্ব দেওয়া আছে আর আচ্ছা তাহলে আর দেওয়া আছে 5 সেন্টিমিটার এ বস্তুর জন্য কিন্তু ওমেগা আমার দেওয়া নাই ওমেগা বের করার জন্য একটা ক্লু দিছে ক্লু কি বলছে গুণলকের সাথে 5 সেকেন্ডে 20 বার 5 সেকেন্ডে কয়বার করে 20 বার করে আর একটা সূত্র তুমি হয়তো জানো ওমেগা কষ্ট 2πn/t 2πn/t না জানলো শিখে 2πn/t 2πn/t
ঠিক এই সূত্রটা শিখে রাখো। 2 পাই, এন মানে কয়বার ঘুরতেছে 20 বার, এন মানে কয়বার ঘুরতেছে 20 বার, টি মানে কত কয় সেকেন্ডে 5 সেকেন্ড, টি মানে কয় সেকেন্ডে 5 সেকেন্ড। ঠিক আছে, বসানোর পর কত আসলো 20, 4 × 20, 8 পাই, কত আসলো 8 পাই। ঠিক আছে, এটা 8 পাই, তারপর এটা যখন এখানে এটা মিটার, এটা সেন্টিমিটার দেওয়া আছে, তুমি মিটার করে বসাবো আর কি। এই জায়গায় বসাবা কি, এই জায়গায় 8 পাই × 5/100, এটা যদি বসা তোমার অ্যান্সার এটা আসবে। বুঝতে পারছো? ঠিক আছে, তারপর বলছে নিচের কোনটা সঠিক। হ্যাঁ, নিচের কোনটা সঠিক। হ্যাঁ, বলছে নিচের কোনটা সঠিক, যে ভরবেগ, কৌণিক ভরবেগের ক্ষেত্রে কোনটা সঠিক। দেখো মোটামুটি এর ভর সবচাইতে কম, এর ইয়া, আচ্ছা হোয়াট এভার, কৌণিক ভরবেগ কিসের উপর ডিপেন্ড করে সেটা আগে দেখি। কৌণিক ভরবেগ এল, এল ইকুয়ালস আর ক্রস পি, এটা তো তুমি জানো। রৈখিক ভরবেগের উপর ডিপেন্ড করে আর 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 ক্রস পি, এটা জানতা না? এর কিছুক্ষণ আগে সূত্র দেখাছিলাম। তার মানে কি, আর পি সাইন থিটা, আচ্ছা থিটাটা বা সাইন থিটাটা বাদ দিয়ে ধরে ধরে কোনো কিছু নাই, তাহলে সাইন থিটাটা বাদ দিতে, তাহলে আর ইন্টু পি, পি পি মানে রৈখিক ভরবেগ না, এম ইন্টু ভি লেখা যায় না, এম ইন্টু ভি লেখা যায়। ঠিক আছে, রৈখিক ভরবেগ পি কষ্ট এম ভি লিখি। আচ্ছা দেখো, তাহলে এখন আলটিমেটলি এখানে ব্যাগের কোনো কাজ বলে না। ব্যাগ সেম কেন কেন বলছে, ব্যাগ সেম কেমন বুঝতে পারছো? কারণ সবাই 3টি বস্তু কোণে 5 সেকেন্ডে 20 বার করে করে করতেছে, তার মানে ব্যাগ সবার জন্য সেম। তাহলে আমি কি বলতে পারি, এল ইজ প্রপোর্শনাল টু এম ইন্টু আর, ব্যাগ তো ধ্রুবক সবার জন্য সেম, তাহলে এম ও আর এর সমানুপাতিক। তাহলে এখন আমাকে দেখতে হবে এম এবং আর এর গুণফল যেটা সবচাইতে বেশি হয় সেটাই হচ্ছে সবচাইতে বেশি। তাহলে দেখো এ বস্তুর জন্য 2, এ বস্তুর জন্য এখানে হচ্ছে 5, তাহলে কত, এল অফ এ সমষ্টি হচ্ছে 10, গুণ করলে এল অফ বি সমষ্টি কত হচ্ছে, গুণ করলে 6, আর এটা হচ্ছে 4, 4 হচ্ছে 24, এল অফ বি হলো কত 24, এল অফ সি টেন্স টু কত হবে, ওই যে এম আর আর গুণ গুণ করতেছি, এম হচ্ছে 4 আর এ হচ্ছে কত 3, যারা কত 12, যার কত 12, তো সবচেয়ে বড় এল বি, 2 নম্বর এলসি, ছোট হচ্ছে এল এ। এটা না, এটা ভুল হয়েছে, অ্যান্সার হবে ঘ। ঠিক আছে, অ্যান্সার হবে ঘ। 3 4 12, 5 অ্যান্সার হবে ঘ। সবচাইতে বড় হচ্ছে এলবি, তারপর হচ্ছে এল সি, তারপর হচ্ছে হবে। ব্যাক সেম, ব্যাকের উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে কি দূরত্ব আর হচ্ছে ভরের গুণফল, এখান থেকে বের করতে পারবে। ঠিক আছে, আই থিঙ্ক বুঝছো বুঝছো? এখন স্যার আরেকটা বোর্ডে চলে যাচ্ছি, ঠিক আছে। একটা বোর্ডে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, কুমিল্লা বোর্ড 22, আমি একটা বোর্ড করলে ওখান থেকে চেষ্টা করতেছি কি একদম সব ধরনের এমসিকিউ যতগুলো পসিবল একটা অপশন থেকে ইয়া করে 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 দাও। তোমার তো মেডিকেল এডমিশন টেস্ট বলো, ভার্সিটি এডমিশন টেস্ট বলো, এগুলো কিন্তু সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা। তুমি এমসিকিউ একটা পড়বা ঠিক আছে, বাট এমসিকিউটা একদম গোড়া থেকে যদি পড়তে পারো, মানে প্রত্যেকটা অপশন বুঝে বুঝে যদি পড়তে পারো, প্রত্যেকটা অপশনের জন্য অপশনের মধ্যেই কিন্তু একটা এমসিকিউ অন্তর্নিহিত থাকে। তুমি যদি এরকম অ্যানালাইসিস করে করতে পারো, তোমার ভার্সিটি এডমিশন কোনো ব্যাপার না, সেই জন্য টিচার লাগে আর কি। টিচাররা যদি বুঝাই দেয়, টিচাররা যদি একদম অ্যানালাইসিস করে বুঝে দেখাচ্ছে মোটামুটি কি সবগুলো হচ্ছে শেষ করা যাবে এভাবে। হ্যাঁ, এতে আমি বুঝাই দিচ্ছি তোমার, তুমি তো আমরা হয়তো অ্যান্সার বের করে উত্তর করে চলে যাবে, কিন্তু আমি যখন বোঝাই দিতে সবগুলো অ্যানালাইসিস করে বোঝাই দিচ্ছি। হ্যাঁ, ওই কারণে হচ্ছে তুমি কি করতেছো, সবগুলো করে ফেলতে পারতেছো, মানে মোটামুটি একটা অপশন সব ক্লিয়ার হয়ে যাচ্ছে। 25টা আমি শিখে করতে বসে তোমার সেখানে 100টা আমি শিখে আমার হয়ে যাচ্ছে। বুঝছেন? এখন দর্শন বল, দর্শন বল দ্বারা বস্তুর উপর টিকে থাকছে। হ্যাঁ, অবশ্যই দর্শন বল মানে হচ্ছে তার গতির বিপরীতে কাজ করে। যখন কিছু কাজ করে গতির বিপরীতে কাজ করে, তাহলে গতির বিপরীতে কাজ করলে তার তার দ্বারা কৃত কাজ অবশ্যই 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 ঋণাত্মক হবে। শূন্য কাজ আসলে হয় যে ঘূর্ণন বল দ্বারা কৃত কাজ, ঘূর্ণন বল দ্বারা কৃত কাজ মানে একটা জায়গায় ঘুরে ঘুরে আবার একই জায়গায় আসছে, তাহলে কোনো কাজই হচ্ছে না। ঠিক আছে, তাহলে ঘূর্ণন বল দ্বারা কৃত কাজ হচ্ছে কি? আহ, শূন্য কাজ, ধনাত্মক কাজ তো আমরা যেগুলো করি সেগুলোই। আর দেখো
এটা তো সহজ। আপেক্ষিক আর্দ্রতা দিচ্ছে 80%, সেই শিশিরাঙ্কে বাক্স দিচ্ছে বায়ুর তাপমাত্রা 5 বছর বের করছে। তার মানে কি আর ইকুয়ালস টু হচ্ছে শিশিরাঙ্ক বাই হচ্ছে বায়ু। শিশিরাঙ্কটা অলরেডি আর মানে হচ্ছে 80% মানে 0.8, শিশিরাঙ্কটা অলরেডি 10.52 দেওয়া আছে, তার মধ্যে বায়ুটা বের করতে হবে। এটা নিয়ে ভাগ করে দিলে আলটিমেটলি 13.5 চলে আসবে। ঠিক আছে। ওকে, মসৃণ তলে গড়িয়ে পড়া বস্তু ত্বরণ বের করো। আচ্ছা, এই বস্তুটা ত্বরণ বের করতে হচ্ছে। দেখো ত্বরণ, এখানে কোণ দিচ্ছে কত, থিটা। কোণ কত দিচ্ছে, থিটা। এই কোণটা হচ্ছে থিটা। আচ্ছা, তাহলে হলো এই কোণটা কত হবে স্যার, এই কোণটা হবে অবশ্যই অবশ্যই 90 ডিগ্রি মাইনাস থিটা। এটা 90 ডিগ্রি, এটা যদি থিটা হয় এটা অবশ্যই 90 ডিগ্রি মাইনাস থিটা। এখন বলছে মসৃণ তলে গড়িয়ে পড়া বস্তু ত্বরণ বের করো। ত্বরণ মানে হচ্ছে এদিকে কাজ করতেছে, ত্বরণ এদিকে কাজ করতেছে, এদিকে এদিকে কাজ করতেছে। হ্যাঁ, তার মানে তাহলে এই ত্বরণটা সোজা নিচে কাজ করতেছে। আমি একটু ভালোভাবে বড় করে আঁকি জিনিসটা। এখানে এখানে একটা ত্বরণ মানে অভিকর্ষ ত্বরণ, সেটা সব সময় খাড়া মাটির দিকে কাজ করে। অভিকর্ষ ত্বরণ সব সময় খাড়া কিছুর দিকে কাজ করে, মাটির দিকে কাজ করে। আর এই ত্বরণটার ঠিক দুটো উপাংশ আছে। একটা উপাংশ হচ্ছে এই বরাবর কাজ করতেছে, তল বরাবর, ঠিক আছে। আর একটা উপাংশ হচ্ছে তোমার ঠিক আহ এই বরাবর কাজ করে, ঠিক আছে। ওকে, তাহলে এখন দেখো এটা তোমার যদি এই কোণটা যেটা হয় 90 ডিগ্রি মাইনাস থিটা ছিল না, এটা মাইনাস থিটা ছিল। সবসময় খেয়াল রাখবা এদিকের যে কোণটা অর্থাৎ ভূমির সাথে যে কোণটা, সেটা এই কোণের সমান হয়। কোন কোণের সমান হয়, এই কোণের সমান হয়। এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। এই কোণের সমান ভূমির সাথে যে কোণটা সেটা হচ্ছে এই কোণের সবসময় সমান হয়। তাহলে এটা কত, অবশ্যই 90 ডিগ্রি মাইনাস থিটা। আচ্ছা, তো আমাকে এখন বের করতে হবে বস্তুর ত্বরণ। ত্বরণ মানে হচ্ছে এই যে এই দিক বরাবর আনত তল বরাবর যে ত্বরণ সেটা বের করতে হবে। তাহলে এটার জি এর একটা উপাংশ কাজ করতেছে না অবশ্যই। হ্যাঁ, জি এর একটা উপাংশ কাজ করতেছে, জি অফ, হ্যাঁ, কি হবে, এই যে যার সাথে কোন তার cos থিটা। আবার এটা তো ওর সাথে তো কোন নাই। আমরা উপাংশ বের করার জন্য আমাদের নিয়ম কি ছিল, যার সাথে কোন তার cos থিটা ছিল। তাহলে ওর সাথে কোন আছে, ওর cos থিটা হবে, বাট ওর সাথে তো কোন নাই, ঠিক আছে, ওর সাইন থিটা হবে। এখন থিটার মান কত, 90 ডিগ্রি মাইনাস থিটা না। এই যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। এখন সাইন 90 ডিগ্রি মাইনাস থিটার ভ্যালু কি লেখা যায়, জি cos থিটা। এটা হচ্ছে অ্যান্সার। এখন দেখো আবার বলতেছি জিনিসটা, দেখো ভালোভাবে খেয়াল করো, ভালোভাবে খেয়াল করো যে আমার হচ্ছে এদিক বরাবর হচ্ছে কাজ করতেছে হচ্ছে জি, সরি, এ, তার তল বরাবর। আমার খাড়া নিচের দিকে কাজ করতেছে হচ্ছে জি। আমার এদিক বরাবর কাজ করতেছে হচ্ছে আর একটা উপাংশ। ঠিক আছে, আমি ওই অ্যাঙ্গেলের সাথে রিলেট করার মাধ্যমে বলতেছি এই অ্যাঙ্গেলটা, ঢালু অ্যাঙ্গেলটা সবসময় এই অ্যাঙ্গেলটার সমান, সবসময় 90 ডিগ্রি মাইনাস থিটা। আচ্ছা, এই উপাংশ আর এই উপাংশের মাঝখানে 90 ডিগ্রি, এটা যদি 90 ডিগ্রি মাইনাস থিটা হয় তো এটা অবভিয়াসলি থিটা। এটা অবভিয়াসলি কি, থিটা। হ্যাঁ, তুমি এভাবেও চিন্তা করতে পারো, ঠিক আছে। এটা যদি 90 ডিগ্রি মাইনাস থিটা হয়, এটা যদি 90 ডিগ্রি মাইনাস থিটা হয়, এটার সাথে সামঞ্জস্য রেখে, এটার সাথে সামঞ্জস্য রেখে এটা 90 ডিগ্রি মাইনাস থিটা হয়, তাহলে এই দুইটার মাঝখানেও তো 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি মাইনাস থিটা হয় তাহলে এটা অবভিয়াসলি কত, থিটা। হ্যাঁ, যার সাথে কোন তার cos থিটা বললাম না, ওর সাথে, এটার সাথে ওর কোন না, এটার কোন না, তাহলে ওর cos থিটা, জি cos থিটা। তুমি এটাও লিখতে পারো চাইলে, অথবা এটা দিয়ে যদি লিখো তাহলে ওর সাথে কোন না সাইন থিটা দিয়ে আসলে কি এই সেম প্রসেস। এইভাবে যথেষ্ট। এই যে এই কোণটা দিয়ে যখন আমরা এই কোণটা দিয়ে হিসাব করছিলাম, 90 ডিগ্রি মাইনাস থিটাটা ওর সাথে আছে, ওর সাথে নাই, এই কারণে তুমি যে কোনো একটা দিয়ে হিসাব করতে পারছিস। দৈর্ঘ্য বৃদ্ধি জানতে চাইছে, তোমাকে ইয়ং এর গুণাঙ্ক দিয়ে দেওয়া, এত বল প্রয়োগ করে দেওয়া, পর ক্ষেত্রফল দেওয়া, দৈর্ঘ্য দেওয়া, শব্দ হচ্ছে এফ ওয়াই ইকুয়ালস টু এফ বাই এ ইন্টু ডেল এল বাই এল। এল এর ভ্যালু কত দেওয়া আছে, 2 দেওয়া আছে। এ এর ভ্যালু 1 মিলিমিটার স্কোয়ার, তার মানে 10⁻⁻⁶
1 × 10⁻⁶ মিটার স্কয়ার। এফ এর ভ্যালু দেওয়া হচ্ছে 20 নিউটন। জাস্ট ডেল এল এর ভ্যালুটা দেওয়া, এটাও তো দেওয়া আছে, সেটা বের করলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 2 মিলিমিটার স্কয়ার এবং বল দ্বিগুণ করা হলে দৈর্ঘ্য পূর্বের কত গুণ বৃদ্ধি পাবে? হ্যাঁ, এখন তোমাকে ওয়াই ইকুয়ালস টু এফ প্রাইম, নতুন এফ দিছে দ্বিগুণ, আগের ছিল 20, এখন হবে 40, ডিভাইডেড বাই, এখন বল 2 × 10⁻⁶ ডিভাইডেড বাই ডেল এল বাই এল এর ভ্যালু 2, এল তো কোনো চেঞ্জ নেই। তুমি তাও দেখবা ডেল এল এর ভ্যালু কত আসতেছে, 2 × 10⁻⁴ আসতেছে, তার মানে কোনো বৃদ্ধি হবে না, সেম এক গুণই হবে, ঠিক আছে। নিচের কোন সূত্রকে রেনু চাপীয় সূত্রকে মেনে চলে? রেনু কি সূত্র? চাপীয় সূত্র। কি সূত্র? চাপীয় সূত্র, ঠিক আছে। রেনু চাপীয় সূত্রকে মেনে চলবে কোনটা? প্রথমটা ছিল বয়েলের সূত্র। বয়েলের সূত্রে তাপমাত্রা স্থির, সবগুলো আলোচনা করবো। বয়েলের সূত্র কিসের স্থির? তাপমাত্রা স্থির। তাপমাত্রা স্থির, তাপমাত্রা স্থির থাকলে V is proportional to 1/v। V is proportional to কি? 1/v। তখন P আর V এর লেখচিত্র কেমন হবে? P বনাম V এর লেখচিত্র হবে এরকম, ঠিক আছে। এটা বয়েলের সূত্র। তারপর হচ্ছে চার্লসের সূত্র, তার মানে চাপের সূত্র। চার্লস চার্লসের সূত্র। চার্লসের সূত্র হচ্ছে কি? স্থির, চাপ স্থির, চাপ স্থির, ঠিক আছে। চাপ স্থির থাকলে কি হয়? চার্লসের সূত্র চাপ স্থির থাকলে কি হয়? আয়তন কিসের সমানুপাতিক? সময়ের, সরি, তাপমাত্রা সমানুপাতিক। সমানুপাতিক হলে কোন লেখচিত্র? এই যে এটা হচ্ছে এই লেখচিত্র, চার্লস। সমানুপাতিক মানেই তো আমরা জানি মূল বিন্দু কম সরলরেখা, ঠিক আছে। এটা ব্যস্তানুপাতিক হয়েছে বলেই তো এরকম বাঁকা হয়েছে। আর যখন রেনু চার্লস সূত্র আছে, রেনু চাপীয় সূত্র আছে, তার মানে তখন হচ্ছে কি স্থির? আয়তন স্থির, আয়তন ভি স্থির, ভি স্থির। ভি প্রফেশনাল কি হয়? কি হয়? তাহলে পি আর পি প্রফেশনাল আনসার মানে হচ্ছে মূল বিন্দু এবং সরলরেখা পি আর টি এর সাথে সম্পর্ক। এই যে পি আর টি এর সাথে সম্পর্ক মূল বিন্দু এবং সরলরেখা, এটাই answer। Fine. তাহলে এখন এই জিনিসটা আমি বুঝলাম, জিনিসটা বুঝতে পারছি। ও, সরল দোলকের সর্বোচ্চ কৌণিক বিস্তার কয় ডিগ্রি? 4 ডিগ্রি, সেটা মুখস্থ করো। সরল দোলকের সর্বোচ্চ কৌণিক বিস্তার কয় ডিগ্রি? 4 ডিগ্রি। আমার একটা পরীক্ষা আসবে, বিজ্ঞান অলিম্পিয়াডে আমাদের পরীক্ষা দিয়েছিলাম 2018 সালে, আসলে এটা পাইছিলাম 9-10। সরল দোলকের সর্বোচ্চ বিস্তার কয় ডিগ্রি? 4 ডিগ্রি। সরল দোলকের সর্বোচ্চ বিস্তার কয় ডিগ্রি? 4 ডিগ্রি। বলছে নিচের কোনটি সঠিক? হ্যাঁ, নিচের কোনটি সঠিক? তো এখানে আমার হচ্ছে মোটামুটি বলছে গতিশক্তির সাথে উচ্চতার সম্পর্ক আছে। গতিশক্তির সাথে উচ্চতার সম্পর্ক, তাহলে গতিশক্তি তো আমরা জানি যত নিচে থাকে তত গতিশক্তি বেশি, যত উপরে থাকে তত হচ্ছে তোমার গতিশক্তি কমে যায়। হ্যাঁ, বিভব শক্তি বেড়ে যায়, তাহলে উচ্চতা যত বেড়ে যাবে, উচ্চতা যত বেড়ে যাবে গতিশক্তি তত কমে যাবে, তাই না? সিম্পল একটা সম্পর্ক। উচ্চতা যত বাড়বে এদিকে গতিশক্তি তত কমবে। হ্যাঁ, উচ্চতা যত কমবে গতিশক্তি তত বাড়বে, সিম্পল সম্পর্ক এটা। ওকে, আমরা জানি উচ্চতা বাড়লে তোমার হচ্ছে বিভব শক্তির পরিবর্তন, হ্যাঁ। বিভব শক্তি কি হয়? উচ্চতা বাড়লে কি হয়? বিভব শক্তির পরিবর্তন হয়। বাট এখানে কি হয় না, উচ্চতা তো বাড়ে কোনো কিছু না, তাহলে হচ্ছে সরি, উচ্চতা তো ওই গতিশক্তি তো কোনো প্যারা নেই, হ্যাঁ। গতিশক্তি তো হচ্ছে আসলে যত যত বাড়ে গতিশক্তি তত কমে যায়, ঠিক আছে। আচ্ছা, পৃথিবীর ভর এম, পৃথিবীর ব্যাসার্ধ আর, পৃথিবী পৃষ্ঠে জি বাই জি এর অনুপাত কত? হ্যাঁ হ্যাঁ, এটা তো সহজ। জি ইকুয়ালস টু জি এম বাই আর স্কোয়ার। আচ্ছা, পৃথিবীর পৃষ্ঠে এটা না, পৃথিবীর পৃষ্ঠে এটাই তো। আমাকে বলছে জি বাই জি এর অনুপাত, তাহলে আমি এখন কি করতে পারি? এই জি কে পাশে নিয়ে আসতে পারি, এই জি এদিকে গুণ আছে, এখানে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে এম বাই আর স্কোয়ার। আমাকে যেটা চাই না, আমাকে চাইছে উল্টাটা, তাহলে উল্টা দিলে কি হয়? জি বাই জি ইকুয়ালস টু আর স্কোয়ার বাই। এমসিকিউ থেকে এত সহজ সহজ জিনিসপত্র গুলাই আসে। ওকে, দেখো ম্যাথ কয়টা আসে? সর্বোচ্চ 3টা 4টা, সর্বোচ্চ 3টা 4টা, বাকিগুলো কি থিওরিটিক্যাল। তো তুমি যদি একটু থিওরিটিক্যাল নলেজ গুলা, সূত্র টুত্র গুলা ভালো করে পারো,
সূত্রগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে তুমি এমসিকিউ ভালো পারবা। ঠিক আছে, তুমি একটু সূত্রের দিকে ফোকাস দিবা। ম্যাথ করো তো, এত বেশি ম্যাথ আর তেমন কোনো না আগে। ঠিক আছে। আচ্ছা, স্ট্রিংকে প্রসারিত করলে কোন ধরনের শক্তি সঞ্চিত? অবশ্যই আমরা জানি বিভব শক্তি। কারণ বিভব শক্তি কাকে বলে? কোন একটা বস্তু এক অবস্থায় আছে, সেটাকে ওই অবস্থা বা অবস্থান থেকে অন্য অবস্থায় বা অবস্থানে নিয়ে গেল, তার মধ্যে যে শক্তি সঞ্চিত হয় তা হচ্ছে বিভব শক্তি। তাহলে দ্যাটস স্প্রিংকে প্রসারিত করছে, স্প্রিংকে প্রসারিত করলে তার মধ্যে বিভব শক্তি সঞ্চিত হবে। ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড দোলকের ক্ষেত্রে কোনটি সঠিক? সেকেন্ড দোলক, একটা জিনিস খেয়াল রাখবো, অষ্টম অধ্যায়ের জিনিস, বাট তাও এমসিকিউর জন্য তো পারা লাগবে। সেকেন্ড দোলকের দোলন কাল 2 সেকেন্ড। সেকেন্ড দোলকের দোলন কাল কয় সেকেন্ড? 2 সেকেন্ড। কয় সেকেন্ড? 2 সেকেন্ড। ওকে। আচ্ছা, তো আমরা একটা এই সূত্রটা হয়তো তুমি জানো, কি ইকুয়ালস টু 2 পাই, এটা 9-10 এর বইতেও ছিল, রুট ওভার এল বাই জি। সমান কি? 2 পাই রুট ওভার এল বাই জি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল বাই জি। যদি না জানো তাহলে জেনে রাখো, ইকুয়ালস টু 2 পাই রুট ওভার কি এল বাই জি। সরল দোলকের সূত্রটা, সরল দোলকের সূত্র টি সমান কি? 2 পাই রুট ওভার এল বাই জি। তো এখন এই টি, টি এর হলো কয় সেকেন্ড? সেকেন্ড দোলকের জন্য 2 সেকেন্ড। 2 ইকুয়ালস টু 2 পাই এল বাই জি। ওকে। তাহলে আমি এখন এই দুই দুই কাটা দিতে পারি, তাহলে আমি উভয়পক্ষে স্কোয়ার করলে এদিকে থেকে 1 স্কোয়ার, এদিকে থাকে পাই স্কোয়ার, এদিকে থাকে এল বাই জি। তাহলে আলটিমেটলি আমার অ্যান্সার জি ইকুয়ালস টু হচ্ছে পাই স্কোয়ার ইন্টু এল জি। এরকম টাইপস পাই স্কোয়ার ইন্টু এল হয় আর কি, পাই স্কোয়ার ইন্টু এল হয়। হ্যাঁ, এল, এটা হচ্ছে আমার সম্ভব। আর এখানে একটা এক্সট্রা আর অ্যাড করছে, সমস্যা নেই। এল এর সাথে এল মানে এল দৈর্ঘ্যের সাথে একটা আর দৈর্ঘ্য অ্যাড করতেই পারে। হ্যাঁ, তার মানে আমার আলটিমেটলি দেখো এগুলো একটাও মিলতেছে না সূত্র। সূত্র শুধু এই যে জি ইকুয়ালস টু পাই স্কয়ার ইনটু এল, এল এর জায়গায় এরা জাস্ট একটা এল প্লাস আর লিখছে। অ্যান্সার হচ্ছে এটা। আই থিঙ্ক বুঝেছ। 6 স্বাধীনতার মাত্রা সম্পন্ন গতিশক্তি, গতিশক্তি ইকুয়ালস টু হচ্ছে এফ বাই 2 আর টি। এটা খেয়াল রাখবা, গতিশক্তি সমান এফ বাই 2 আর টি। এফ হচ্ছে স্বাধীনতার মাত্রা, এফ হচ্ছে স্বাধীনতার মাত্রা। 3/2 এনআরটি, এনআরটি শিখছিল না? 3/2 এনআরটি, 3/2 এনআরটি। এটা হবে এরকম, এর জায়গায় এফ বসেছি, যে কত সে 6 স্বাধীনতার মাত্রা 6, 6/2 এনআরটি, তার মানে 3 এনআরটি। আচ্ছা, এই যে 3, এই যে 3 কেটি, এটা সেম, সেম নিয়ে সূত্র এটা। ঠিক আছে, এটা তো জানো, ডিরেক্ট সূত্র জি প্রাইম ইকুয়ালস টু জি মাইনাস ওমেগা স্কয়ার আর কস স্কয়ার ল্যামডা। নিরক্ষীয় রেখা বলছে, নিরক্ষীয় রেখা হচ্ছে ল্যামডার ভ্যালু কত ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে কস 0 বসাবা, কস স্কয়ার 0 ডিগ্রি, আলটিমেটলি এটার মানে এটা জি মাইনাস ওমেগা স্কয়ার। জি প্রাইম ইকুয়ালস টু, এটা তো জানো, জি মাইনাস ওমেগা স্কয়ার আর কস স্কয়ার ল্যামডা। এখানে ল্যামডার ভ্যালু 0 বসাবো, নিরক্ষীয় রেখা মানে হিসাবে। আচ্ছা, তো এখন হচ্ছে দেখো আরটা আছে। আর যদি দুটি ভেক্টরের লব্ধি যদি হয় 0, দুটি ভেক্টরের যোগফল এ ভেক্টর এবং বি ভেক্টরের যোগফল যদি 0, তাহলে অবভিয়াসলি বলা যায় ভেক্টর দুটি সমান এবং বিপরীতমুখী। অবভিয়াসলি, এটা তো obvious। হ্যাঁ, ধরো একটা 5 আর একটা হচ্ছে 5 যোগ -5 ইকুয়ালস টু 0, এটা তো হবে। তাহলে একটা 5 ভেক্টর হবে, 5 ভেক্টর, তাহলে দুটো সমান। আর -চিহ্ন দেওয়া মানে এটা একটা বিপরীত, সেজন্য সমান এবং হচ্ছে বিপরীত, সে কারণে এটা যোগ করলে 0। আর কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ, শূন্য। কেন্দ্রমুখী বল মানে ঘূর্ণন, এই যে ঘূর্ণন, সেখানে ঘূর্ণন বল দ্বারা কৃত কাজ, সেটা কত? 0 বলছে। পৃথিবীর ব্যাসার্ধ আর, পৃথিবী হতে অভিকর্ষ ত্বরণ জি, পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতা অভিকর্ষ ত্বরণটাতে সূত্র রে ভাই। সূত্র কি? আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি, জি প্রাইম শিখাইলাম না? এই যে আর স্কোয়ার ডিভাইড বাই প্লাস হোল স্কোয়ার। সূত্র ডিরেক্ট সূত্র পাঠলেই তুমি কি এমসিকিউ পেরে চলে আসতেছো। সূত্রগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট। এটা তো শিখাইছি, আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি, সূত্র জি প্রাইমের মান এটাই। আর আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার মানে আর স্কোয়ার বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, সেম কথা। এর লম্ব কোনটি? লম্ব, তাহলে এটা এক্স অক্ষ বরাবর আছে, ওয়াই অক্ষ বরাবর আছে, তাহলে লম্ব মানে অবশ্যই জেড অক্ষ। অবশ্যই কোন অক্ষ?
তারপরে এটা এক্স অক্ষ বরাবরও আছে, এটা ওয়াই অক্ষ বরাবরও আছে, তার মানে এটা লম্ব মানে কি অক্ষ, জেড অক্ষ, তার মানে জাস্ট এটা, বাকিগুলো একটা তো জেড অক্ষ নেই, ঠিক আছে, মানে জেড অক্ষ নাই মানে শুধু আলাদা একা একা জেড অক্ষ থেকে। এনটিপিতে, হ্যাঁ, হাইড্রোজেনের ঘনত্ব দেওয়া আছে রো, এত, হাইড্রোজেনের মূল গড় ভর হবে কত, মূল গড় ভর হবে সি, হ্যাঁ, রুট ওভার 3p বাই সিআরএমএস এর একটা সূত্র, ঠিক আছে, যদি না জানো তাহলে জেনে রাখো। সিআরএমএস একটা সূত্র রুট ওভার 3p/রো, রুট ওভার 3p/রো, রুট ওভার 3p/রো। এনটিপিতে চাপ কত, প্রেসার 101.325, আশা করি তুমি জানো 101.325 প্যাসকেল। 101.325 প্যাসকেল বসাইলা, এখানে জাস্ট রো এর মানটা এত বসাইলা, বসাইলে আছে আসবে হচ্ছে কি মিটার পার সেকেন্ডে আসবে। তাকে কোথায় নিয়ে যাবে, কিলোমিটার পার সেকেন্ড, অর্থাৎ 1000 দিয়ে ভাগ করবো। আর তাহলে স্যার বলতো সূত্র কি, রুট ওভার 3p/রো, রুট ওভার 3p/ কি রে, রো, ঠিক আছে, এটা হচ্ছে কিছু সূত্র সিআরএমএস এর সূত্র, রুট ওভার 3p/রো, বুঝছো? আচ্ছা ফাইন, এটি হচ্ছে মোটামুটি এনটিপিতে তোমার মূল বল। অসংরক্ষণশীল বল, সংরক্ষণশীল বল, সান্দ্র বল, বাকিগুলো সবগুলো সংরক্ষণশীল বল, কিন্তু মেমোরি জিনিস, হ্যাঁ, মেমোরি তাহলে মনে রাখবে এগুলো সংরক্ষণশীল বল। অসংরক্ষণশীল বল মানে কি, যেসব বল তুমি আর ফিরে পাবা না, যেসব বল দিয়ে কৃত কাজ তুমি আর কি পাবে না, ফিরে পাবা না, এগুলো এগুলো অসংরক্ষণশীল, সান্দ্র বল একটি অসংরক্ষণশীল, সেগুলো মনে রাখবা। ওজেড বরাবর ওজেড বরাবর লম্বের উপাংশ কত, বলের উপাংশ কত, সেটা তো সহজ, এটা যদি 31 ডিগ্রি হয় তাহলে এটা কয় ডিগ্রি হবে, অবশ্যই অবশ্যই, আচ্ছা হোয়াটএভার, এটা না কত ডিগ্রি লাগবেও না, যার সাথে কোণ তার কস থিটা, তাহলে এদিক বরাবর হবে 20 cos 31 ডিগ্রি, যার সাথে কোণ নাই তার সাইন থিটা, এদিকে বরাবর 20 sin 31 ডিগ্রি, বুঝলো ফাংশন, তাহলে 20 sin 31 এর মান এটাই হয়, এটা আমার জানতে চাইছো, যার সাথে কোণ তার কস থিটা, ওর সাথে কোণ আছে যে ওর কস থিটা, হ্যাঁ, 20 cos থিটা, ওর সাথে কোণ নাই সেজন্য ওর সাইন থিটা। পৃথিবীর ব্যাসার্ধ আর হলে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায়, ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায়, জি এর মান ভূপৃষ্ঠের অর্ধেক, তাহলে প্রথমে আমি সূত্রটা লিখি, জি প্রাইম ইকুয়ালস টু, জি প্রাইম ইকুয়ালস টু, এটা ছিল না 1 - 2h/ইন্টু জি, এটা ছিল না, তাহলে কত উচ্চতায়, তার মানে আমাকে এইচটা জানতে চাইছে, উচ্চ থেকে কত উচ্চতায় এইচটা জানতে চাইছে, পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর মানের ভূপৃষ্ঠের মানের অর্ধেক হবে বলছে, তাহলে ভূপৃষ্ঠের মান হচ্ছে জি, জি এর অর্ধেক হলে জি/2 ইকুয়ালস টু 1 - 2h/r, হ্যাঁ ইকুয়ালস টু জি, তাহলে জি জি গেল ক্যান্সেল, আমার থাকলো কি হাফ ইকুয়ালস টু 1 - 2h/r, ওকে, বুঝছো? আলটিমেটলি এখান থেকে যদি বিয়োগ যায় আমার থাকবে কত, হাফ থাকবে, কত থাকবে, এবার এবার চলে আসলে এবার থাকবে 2h/r ইকুয়ালস টু 1 - ½ আলটিমেটলি h/r ইকুয়ালস টু দিকে হাফ, হাফকে আরো 2 দিয়ে ভাগ 1/, তাহলে 1/4, 0.25 আসার কথা, তবে এখানে কেন 0.4, কত উচ্চতায় নিয়ে গেলে জি এর মান এর মানে অর্ধেক হবে, 1 - 2h/r, আচ্ছা এটাই হবে, মোটামুটি কথা হচ্ছে h ইকুয়ালস টু 0.25, 0.25 আর, তাহলে দেখো 0.25, এটা না, এটাও না, এটা তো না, 0.207, এটা মোটামুটি 0.25 এর পর, এই জন্য এটা ধরছে, ঠিক আছে, আর এটা অ্যাকিউরেট না, অ্যাকিউরেট সূত্র হচ্ছে ওইটা। আচ্ছা এটা একটা হইতে পারে প্রসেস, এটা দিয়ে করা যায়, আর একটা প্রসেস ওটা দিয়ে করি, তুমি এটাও তো ভিডিওতে থাকবে, তাহলে তুমি যদি সেটা এটাও দেখে রাখি, মুছে দিচ্ছি, আমার কাছে হচ্ছে এক্সট্রা জায়গা নাই ওখানে, তাহলে এটাও রেখে দিচ্ছি, ঠিক আছে? এটা তো থাকবে জিনিসটা। তাহলে দেখো এখন এখানে হচ্ছে ওই যে আরেকটা সূত্র ছিল, জি প্রাইম ইকুয়ালস টু আর বাই আর প্লাস এইচ হোল স্কয়ার ইনটু জি, এটা জানি, ঠিক আছে, আশা করি এটা তো তেমন একটা সমস্যা হবে না। দেখো জি প্রাইমের ভ্যালু কত বলছে, জি প্রাইমের হচ্ছে জি/2, অর্থাৎ এই যে ভূপৃষ্ঠের মানের অর্ধেক, হ্যাঁ এদিকে হবে আর প্লাস এইচ আর আর বাই
আর প্লাস এইচ হোল স্কয়ার জি, তাহলে জি জি গেল কাটা। ঠিক আছে, তাহলে আমার কাছে থাকলো হাফ ইকুয়ালস টু হচ্ছে আর বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। আমি কি করলাম ভাই, রুট করে দিলাম। রুট করে দিলে কি থাকে? রুট করে দিলে কি থাকে? আর বাই আর প্লাস এইচ ইকুয়ালস টু হচ্ছে 1 বাই রুট 2। ওকে, তাহলে আমার কি হয়? এখানে হয় আর প্লাস এইচ ইকুয়ালস টু 2 আর আর গুণন করে দিলাম। তাহলে আলটিমেটলি আমার কি থাকে? দেখো এইচ ইকুয়ালস টু আর, সরি, রুট 2 আর মাইনাস আর। তাহলে এখানে করলে হয় কি? এখানে করলে 0.4141 আর। দ্যাটস ইট, এর অ্যান্সার 0.4141। একবার রিক্যাপ করে দেখো, আমি আর বলতেছি না, লম্বা হয়ে যাবে ভিডিও। বলের ঘাত, বলের ঘাত হচ্ছে বল এবং ক্রিয়াকালের গুণফল এফটি। এটা ঠিক থাকে। ভরবেগের পরিবর্তন, এটাও ঠিক থাকে। পরিবর্তনের হার নির্দেশ করে না, ভরবেগের পরিবর্তনটা নির্দেশ করে, হার নির্দেশ করে। ঠিক আছে, তাহলে ক নম্বর। 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি গ্যাস স্থির চাপে উত্তপ্ত করলে আয়তন দ্বিগুণ। স্থির চাপ, স্থির চাপ, স্থির চাপ, স্থির চাপ বলা মানে কার সূত্র? চার্লসের সূত্র। কার সূত্র? চার্লসের সূত্র। তাহলে চার্লসের সূত্রে চাপ স্থির, তার মানে কি? ভি, চাপ স্থির। তাহলে ভি বাই টি, V1/T1 ইকুয়াল হচ্ছে V2/T2। আচ্ছা, আমার সূত্র লাগতেছে না যদিও। আচ্ছা, লাগবে, খ নম্বরে লাগবে। বলছে কোন সূত্রকে সমর্থন করে? চার্লসের সূত্র। অবভিয়াসলি, কিন্তু চাপ স্থির। যেমন নিচে বলছে আয়তন দ্বিগুণ করছে। হ্যাঁ, আয়তন দ্বিগুণ করা মানে কি? V2 ইকুয়াল টু 2V1। V2 জায়গায় 2V1 বসাবো, এই জায়গায় কি বসাবো? V1টা এখানে বসাবো। তাহলে আলটিমেটলি আমার কি থাকে? V1 ইকুয়াল টু V1/T1 ইকুয়াল টু হচ্ছে 2V1/T2। V1 কাটা গেল, এখানে T1 এর মান কত? 40 ডিগ্রি। 40 ডিগ্রি মানে কত? 300 কত কেলভিন বসাবো। হ্যাঁ, বসানোর পরে T2 এর মান বের করবো। বের করে কেলভিনে আসবে। কেলভিনে আসবে মানে তোমার আলটিমেটলি আসবে হচ্ছে 60, 80, 680 কেলভিন আসবে। অ্যান্সার কত আসবে? 680 কেলভিন। 680 কেলভিন আসবে। তো তোমাদের অ্যান্সার কেলভিনে দেওয়া নাই, ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে। তাহলে থেকে -273 কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে ক্ষেত্রে বিয়োগ করে কি পাবো তুমি? -273 বিয়োগ করে দিলে 253 ডিগ্রি সেলসিয়াস এটা পেয়ে যাবে। এগুলো বুঝতেছো? কোনো সরলরেখাকে নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চল নিয়ে গেলে দুলনকাল কি হবে? তাহলে দেখো দুলনকাল পর্যায়কাল, পর্যায়কাল টি। টি, নিরক্ষীয় অঞ্চল মানে বিষুবীয় অঞ্চলে জি এর মান হচ্ছে কম। হ্যাঁ, আর হচ্ছে বিষুবীয় অঞ্চল, বিষুবীয় অঞ্চলে কম, আর মেরু অঞ্চলে বেশি, জি এর মান বেশি। তাই না? নিরক্ষীয় অঞ্চল তার মানে যেখানে জি এর মান কম সেখানে পর্যায়কাল বেশি, যেখানে জি এর মান কম সেখানে কি পর্যায়কাল বেশি। টি ইকুয়ালস টু 2 পাই টি ইকুয়ালস টু কি? সূত্র দেখাচ্ছিলাম 2 পাই L/G। এই সূত্রটা দেখাচ্ছিলাম, তার মানে টি ইজ প্রপোর্শনাল টু কি? টি ইজ প্রপোর্শনাল টু 1/√G। জি যেখানে বেশি সেখানে টি কম। হ্যাঁ, তার মানে এখানে বিষুবীয় অঞ্চলে জি কম ছিল, তার মানে অবভিয়াসলি টি বেশি ছিল। ঠিক আছে, আর মেরু অঞ্চলে জি বেশি ছিল, তার মানে টি কম ছিল। কোথা থেকে? নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলে নিয়ে যাইতেছি। তার মানে যে জায়গায় আমার টি বেশি ছিল ওখান থেকে টি যেখানে কম ওখানে নিয়ে যাচ্ছি। তার মানে কি পর্যায়কাল কি হবে রে? কমবে। সিম্পল কথা, আবার বুঝাচ্ছি, আবার বোঝাচ্ছি। দেখো, জি এর মান বিষুবীয় অঞ্চলে কম, বিষুব অঞ্চলে কম, তার মানে টি কেমন? বেশি। দুটো উল্টা সম্পর্ক। আর জি এর মান মেরু অঞ্চলে বেশি, তার মানে টি এর মান কেমন? কম। তাহলে তোমাকে বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলে নিয়ে যাচ্ছ, মানে টি কোথা থেকে কোথা থেকে নিয়ে যাচ্ছ? বেশি থেকে কমে নিয়ে যাচ্ছ, তাহলে টি এর মান কেমন? সিম্পল। এগুলো সংজ্ঞা। বল প্রয়োগের ফলে কোনো একটা বস্তুর আকার পরিবর্তন হলে তাকে বলা হয় আকার পীড়ন। ঠিক আছে, বস্তু আকার পরিবর্তন হলে তাকে আকার পীড়ন বলে। না, শোনো, আকার পীড়ন বলা হয়।
আচ্ছা, কোন বল প্রয়োগের ফলে কোন একটা বস্তুর আকারের পরিবর্তন হলে তাকে বলা হয় আকার বিকৃতি। আকার বিকৃতি। ক্ষেত্রগুলো প্রযুক্ত বল হচ্ছে আকার পীড়ন। পীড়নের মাত্রা বের করতে বলছে, ঠিক আছে? পীড়ন, পীড়ন F/A না, F/A, ঠিক আছে? তাহলে দেখো এখন F/A, এফ কে আমি ভাঙলে কি পাই? M A ডিভাইডেড বাই A, ঠিক আছে? আচ্ছা, এম এ, এম এর মাত্রা কি? ভরের মাত্রা হচ্ছে বড় এম। আর ত্বরণের মাত্রা কি? LT ইনভার্স 2 না? তো জানো। হ্যাঁ, তার মানে ত্বরণ মানে ওই ত্বরণের একক MS ইনভার্স 2। এম মানে মিটার, মিটার দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের একক মানে মাত্রা এম। আর S ইনভার্স 2 তার মানে সেকেন্ড, সেকেন্ডের মাত্রা T ইনভার্স 2, ঠিক আছে? আর ক্ষেত্রফল, ক্ষেত্রফলের একক হচ্ছে কি? বর্গমিটার, বর্গমিটার হচ্ছে L²। আলটিমেটলি আমার কি আসতেছে এখান থেকে? কি দাঁড়ায়? L ইনভার্স 1, T ইনভার্স 2 এটা হচ্ছে। কাটাকাটি করলে এটা আসে উপরে একটা এল, নিচে দুটো এল, কাটাকাটি করলে L ইনভার্স 1, T ইনভার্স 2 হচ্ছে কিসের মাত্রা? পীড়নের মাত্রা। তো এইভাবে মাত্রা বের করে ভেঙে 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 বের করে পরে। আচ্ছা, এগুলো মুখস্থ। সরল দোলক গতিসম্পন্ন কোনো কণার সরণ যখন সর্বোচ্চ হবে, সর্বোচ্চ সরণের সময় বেগ সর্বনিম্ন, ত্বরণ সর্বোচ্চ, বল সর্বোচ্চ। ত্বরণ যখন সর্বোচ্চ হবে, ত্বরণ F=ma। এটা সিম্পল কথা। ত্বরণ সর্বোচ্চ হলে অবশ্যই বল সর্বোচ্চ হবে, ঠিক আছে? সরলসন্ধিত সম্পন্ন কোন একটা কণার সরণ সর্বোচ্চ হবে যখন, এগুলো মুখস্থ রাখবা, পুরা মুখস্থ রাখবা। সরণ সর্বোচ্চ হইলে বেগ সর্বনিম্ন, ত্বরণ সর্বোচ্চ, ঠিক আছে? সরণ সর্বোচ্চ হলে বেগ, সরণ সর্বোচ্চ হলে কি হবে? বেগ সর্বনিম্ন হবে। আর ত্বরণ সর্বোচ্চ হবে আবার। সরণ সর্বনিম্ন হলে বেগ সর্বোচ্চ, বেগ সর্বোচ্চ। আর ত্বরণ যেমন সর্বোচ্চ। ভাই এগুলো ভালো করে পড়ে রাখো, এগুলো পড়ে রাখো, করলে এগুলো পরীক্ষার আগে ভিডিও গুলো আবার দেখো, দেখলে মোটামুটি আবার ক্লিয়ার হবে। মানে একবার পড়ে রাখো আবার পড়বে। এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো থেকে কোশ্চেন দিবে, ট্রিকি ট্রিকি কোশ্চেন। হ্যাঁ, সময়ের সাপেক্ষে অন্তর ফলন করলে, সময়ের সাপেক্ষে অন্তর ফলন মানে অন্তরীকরণ, ডিফারেন্সিয়েশন। সরাসরি গতিসম্পন্ন কোনো বস্তুর অন্তরক সমীকরণ কি কি পাওয়া যায়? আচ্ছা, সরণের সরণের সরণ, সরণকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়? DT/S=V। তারপর হচ্ছে বেগকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়? ত্বরণ, ঠিক আছে? এখানে বলছে গতিসম্পন্ন বস্তুর সমীকরণ, সমীকরণটা হচ্ছে সরণের সমীকরণ। সরণের সমীকরণটাকে ডিফারেন্সিয়েট করলে বেগ পাওয়া যায়, বেগের সমীকরণকে ডিফারেন্সিয়েট করলে ত্বরণ পাওয়া যায়। নিচের নির্দিষ্ট করে কোনো একটা বস্তুকে একটি স্প্রিং এ ঝুলিয়ে দিলে নিম্নের কোনটি সঠিক হবে? স্প্রিং এ ঝুলিয়ে দিলে, নির্দিষ্ট করে একটি বস্তুকে স্প্রিং এ ঝুলিয়ে দিলে সঠিক স্প্রিং এর ধ্রুবক বাড়লে দোলনকাল কমবে। এটা মনে রাখবে, স্প্রিং ধ্রুবক বাড়লে দোলনকাল কমবে। স্প্রিং ধ্রুবক বাড়লে কি হবে? স্প্রিং ধ্রুবক বাড়লে দোলনকাল কমবে, তার মানে স্প্রিং ধ্রুবক কমলে দোলনকাল কি হয়ে যাবে? বেড়ে যাবে। স্প্রিং ধ্রুবকের সাথে দোলনকাল সম্পর্ক কেমন? স্প্রিং ধ্রুবক বাড়লে দোলনকাল কমবে, স্প্রিং ধ্রুবক বাড়লে দোলনকাল কমবে, স্প্রিং ধ্রুবক কমলে দোলনকাল কি হবে? বাড়বে। এখানে দেখো, 1 লিটারে মোট বা 1 লিটার বায়ুর ক্ষেত্রে মোট হচ্ছে, বায়ুর ক্ষেত্রে মোট অণুর সংখ্যা এতটি না, 6.02 × 10⁻23 টেনে। আচ্ছা না, এটা না, সরি। 22 লিটার, 22.4 লিটারের জন্য হচ্ছে কত? 6.02 × 10⁻23। 1 লিটারের জন্য কতটা সেটা বের করবা, সেটা এর সাথে ম্যাচ করে কিনা দেখবা, আসলে ম্যাচ করবে না, ঠিক আছে? গড় গতিশক্তি এত জুল, সবগুলা হচ্ছে বের করে দেখতে হবে আর কি। তো 1 লিটার বায়ুর ক্ষেত্রে, আচ্ছা ঠিক আছে, তাপমাত্রায় গড় গতিশক্তি হচ্ছে এত। তো গড় গতিশক্তি কিভাবে বের করে? 3/2 কেটি। 3/2 কি? কেটি। 3/2
তো কে এর মান কত? বোল্টজম্যান ধ্রুবক কে মান হচ্ছে আর বাই এন এ। কে মানে কত? আর বাই এন এ। কত? ঠিক আছে, অথবা এটা মনে না রাখতে হবে, ডিরেক্ট মানও মনে রাখবো, 1.38 ইন্টু 10⁻23 বোল্টজম্যান কনস্ট্যান্ট। অথবা তুমি আর আর মানে হচ্ছে 8.314, এটাকে তুমি এন এ নাম্বার অফ এভারেজ মানে 6.003 দিয়ে ভাগ করলে এটা আসবে। ঠিক আছে, তো গড় গতিশক্তি করছে, গড় গতিশক্তির সূত্র কি? 3/2 কেটি। 3/2 ঠিক আছে, কে এর মান হচ্ছে 1.3 আর টি এর মান তো এটা দেওয়া আছে, দিলে এটা আসবে। ঠিক আছে, বাইরের ঘনত্ব এত হলে মূল গড় বর্গব্যাপ্ত কত? 27°C তাপমাত্রায়। ঘনত্ব দেওয়া আছে, তাহলে ঘনত্ব দেওয়া থাকলে মূল বর্গব্যাগের সূত্র কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম, ঠিক আছে। ঘনত্ব দেওয়া থাকলে মূল গড় বর্গব্যাগ সিআরএম আছে 3 p/, ঠিক আছে, এখান থেকে বের করবো আর কি। বের করে দেখবা কি এটা এটা ঠিক আছে, বাট এটা ঠিক নেই। 1 নাম্বার, 1 লিটার মোট অনুসংখ্যা এত বলছে। তো কিভাবে দেখবা? 22, আমরা জানি 22 লিটার মানে এক মূল অনুসংখ্যা 6.0 × 10⁻23। তার মানে 22.4 লিটার অনুসংখ্যা এত। 1 লিটারে কতটা মানুষ এটা বের করবো, দেখে দেখবো এটার সাথে মিল থাকে না, যদি মিলে তাহলে এটা সঠিক, না বলে সঠিক না। এখানে বলছে আসলে অ্যান্সার উদ্ধৃতি। সেখানে দেখো, গড় মুক্ত পথের ক্ষেত্রে কোনটি সঠিক, এটা কি মনে রাখবো, মুখস্থ রাখবো। গড় মুক্ত পথ চাপের ব্যস্তানুপাত, গড় মুক্ত পথ চাপের ব্যস্তানুপাত, এগুলো মুখস্থ করবো স্যার। এগুলো বেশি বেশি হট ইম্পর্টেন্ট টপিক। হ্যাঁ, অবশ্যই অনেক 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 ইম্পর্টেন্ট। গড় মুক্ত পথ, গড় মুক্ত পথ ল্যামডা, ল্যামডা হচ্ছে কিসের ব্যস্তানুপাতিক? চাপের ব্যস্তানুপাতিক। গড় মুক্ত পথ কিসের ব্যস্তানুপাতিক? চাপের ব্যস্তানুপাতিক। সে গড় মুক্ত পথ। পিভি সমান কে, P1V1 সমান V2V2। তাহলে কি টেম্পারেচার অনুপস্থিত, তাহলে বয়েলের সূত্র অবশ্যই। টেম্পারেচার স্থির রাখতে হলে বয়েলের সূত্র। ঠিক আছে, কিন্তু কোনো একটা একটি বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে? সরণ ভেক্টর। নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্বকে বলা হয় কি? সরণ ভেক্টর। ঠিক আছে, সরণ। এই অভিব্যক্তি ভেক্টর সাধারণ নিয়মের ক্ষেত্রে কি হয়? এও নতুন অবস্থানে তাদের সমান্তরাল করা, এ এবং বি যোগ করার ক্ষেত্রে ভেক্টর সাধারণ নিয়ম অনুসারে নতুন অবস্থানে তাদেরকে সমান্তরাল ভাবে রাখা হয়। বি এর আদি বিন্দুকে শীর্ষবিন্দুতে স্থাপন করে টানা হয়, ঠিকঠাক পরিকল্পনা ভাষা, এগুলো মুখস্থ করা যায়, যেগুলো বোঝানো কিছু না। যেটা বাংলা পড়া হইলেও আমি যা বোঝাবো তা বোঝাচ্ছি, কিন্তু একদম যেগুলো একদম নাথিং, ওগুলোতে টাইম নষ্ট করতে হবে। ভেক্টরতে পরস্পর লম্ব হইলে, এই লম্ব হলে ডট গুণফল 0 না? ডট গুণফল করো, 2 এর সাথে এম, ওই যে এ ডট বি, আই এর সাথে আই, বি এর সাথে জে এর সাথে জে, কে এর সাথে কে গুণ, 2 এর সাথে আই, 3 এর সাথে জে -6 ইকুয়ালস টু 0। তার মানে কত হয়? এম এর মান হচ্ছে কত? 6/2, তার মানে হচ্ছে 3। আচ্ছা, তাহলে এখন দেখো, এই ব্যবকলনীয় স্কেলার ক্ষেত্রে স্কে- স্কে- এটি একটি ব্যবকলনীয় স্কেলার ক্ষেত্র হয়, এটি একটি ব্যবকলনীয় স্কেলার ক্ষেত্র হয়, তবে তাকে কি বলা হয়? হ্যাঁ, ব্যবকলনীয় স্কেলার ক্ষেত্র হয়, তবে তাকে কি বলা হয়? এই কোশ্চেনটা কেমন একটা অদ্ভুত হয় নাই, কিন্তু এটা বলতে পারতো চাইলে, স্কেলার ক্ষেত্রের সাথে নেবলার গুণফলকে কি বলা হয়? নেবলার গুণফলকে আসলে গ্রেডিয়েন্ট বলে। আচ্ছা, নেবলা এটা একটা স্কেলার, স্কেলার সাথে নেবলার গুণফলকে তো গ্রেডিয়েন্ট বলে। যদি এটা ভেক্টর থাকতো, ভেক্টরের সাথে নেবলার ডট গুণফলকে বলতো কি? ডাইভারজেন্স। আবার এটা যদি একটা ইয়া থাকতো, ভেক্টর থাকতো, ভেক্টরের সাথে এটা ক্রস গুণফল বলতো। ক্রস গুণফলকে কার বলতো? এটা বলছে স্কেলার ক্ষেত্র। স্কেলার ক্ষেত্র, তার মানে আচ্ছা 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 বুঝছি। স্কেলার ক্ষেত্র মানে কি? প্রোডাক্টটা কোন ক্ষেত্রে, প্রোডাক্টটা কি হয়? ফাইনাল প্রোডাক্টটা স্কেলার হয় কোথায়? ডট গুণফলে না, সেজন্য ডাইভারজেন্স। ডাইভারজেন্স, তাহলে এটা একটা স্কেলার ক্ষেত্র বলছে না? কোনো কিছু অপারেশন করছে, অপারেশন করার মাধ্যমে যেটা পাই সেটা হচ্ছে কি? স্কেলার। কখন পাই সেটা? তাহলে একটা এ ভেক্টরের সাথে নেবলা ভেক্টরের ডট গুণফলের ফলে কি পাই আমরা? স্কেলার ক্ষেত্র পাই, তার মানে ডাইভারজেন্স। এই যে ক্ষয়ের বেলায় দায়ী হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, সেটা মনে রাখো। এই যে ক্ষয়ের বেলায় দায়ী দুর্বল nuclear বল। মহাকর্ষ বল, মহাকর্ষ বস্তুগুলোর মধ্যে তড়িৎ চুম্বক বল হচ্ছে চার্জ গুলোর মধ্যে সকল নিউক্লিয় বল কাজ করে হচ্ছে নিউক্লিয়ন গুলোকে একসাথে আবদ্ধ করার ক্ষেত্রে, অর্থাৎ নিউট্রন, প্রোটন, হ্যাঁ, এগুলোকে একসাথে আবদ্ধ করে রাখার ক্ষেত্রে কি সবল নিউক্লিয় বল ব্যবহৃত হয়। তো
নিউটনের গতিসূত্র আসলে ঘোড়ার গাড়ি টানা বলো, মানুষের হাঁটা বলো, বন্দুকের গুলি ছোড়া বলো, সব ক্ষেত্রে অর্থাৎ প্রত্যেক ক্রিয়ার সমানুপাতিক প্রতিক্রিয়া আছে সেটা। 0.1 কেজি ভরের একটি পাথর খণ্ডকে এত মিটার লম্বা সুতার দণ্ড কেটে বৃত্তাকার পথে ঘোরাইতেছে। সুতার টান নির্ণয় করো। সুতার টান টি ইকুয়াল টু হচ্ছে কেন্দ্রমুখী বল এম ওমেগা স্কয়ার আর। হ্যাঁ, সুতার টান বলছে, সুতার টান টি ইকুয়াল টু এম ওমেগা স্কয়ার আর। ঠিক আছে, তো এখন তোমাকে এম, এই যে এম দেওয়া আছে 0.1 কেজি, আর দেওয়া আছে, তোমাকে এখন বের করতে হবে কি ওমেগা। ঠিক আছে, ওমেগা ওমেগা বের করতে হলে তোমাকে একটা কথা বলছে, প্রতি মিনিট 90 বার ঘোরাচ্ছে। আমরা একটা সূত্র শিখছি, সূত্র শিখছি ওমেগা ইকুয়াল টু 2 পাই n/t। ঠিক আছে, কি বলছে? 2 পাই, এন এর ভ্যালু কত? 90 বার। কতক্ষণে? 1 মিনিট, 1 মিনিট মানে 60 সেকেন্ড। এখানে বসাইলে ওমেগার মান চলে আসবে, তো ওমেগার মানটা এখানে বসাবা, বসিয়ে এটা চলে আসবে। বুঝতে পারছো? টি মানে হচ্ছে সুতার টান, মানে কেন্দ্রমুখী বল এম ওমেগা স্কয়ার আর। এবং এম এর মানটা ওমেগা, আর এর মান দেওয়া ওমেগার মান বের করতে করার জন্য তুমি দিতে প্রতি মিনিটে 90 বার। আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম ওমেগা সমান একটা সূত্র, এই সূত্র দেখছিলাম ওমেগা ইকুয়ালস টু পাই এন বাই টি। ঠিক আছে, যে এন এর মান হচ্ছে বলছে 90 বার ঘুরাইছে, কতক্ষণ টাইমে? প্রতি মিনিটে, তার মানে 1 মিনিট মানে 60 সেকেন্ড। বসাইলাম আসলে কি কোন অক্ষের সাপেক্ষে একটা কোন অক্ষের সাপেক্ষে কোন একটা বস্তুকে প্রযুক্ত বলের মান এবং অক্ষ থেকে লম্ব দূরত্বের গুণফলকে প্রযুক্ত বলের মান এবং অক্ষ থেকে লম্ব দূরত্বের গুণফল এফ এর সাথে আর এর গুণফল। এফ এর সাথে কার গুণফল রে? আর এর গুণফল। তো তোমরা জানো, মানে আমি জানি আসলে কিছুক্ষণ আগে পড়াইতে, যে টর্ক টাও, টর্ক টাও ইকুয়াল টু কি আর ক্রস এফ। টাও ইকুয়াল টু কি রে? আর ক্রস এফ। টাও ইকুয়াল টু কি? টাও ইকুয়াল টু হচ্ছে আর cos f, তার মানে কি আর এফ সাইন থিটা। সাইন থিটার ভ্যালু যদি 90 ডিগ্রি হয় তাহলে আর এফ, তার মানে কি বলের সাথে দূর ব্যাসার্ধের গুণফলকে বলা হয় টর্ক। হ্যাঁ, হচ্ছে প্রযুক্ত বলের মান এবং অক্ষ থেকে লম্ব দূরত্ব, তার মানে ব্যাসার্ধ, এর গুণফলকে কি বলা হয়? টর্ক। জড়তার ভ্রামক কাকে বলে? জড়তার ভ্রামক হচ্ছে ভর, ভরের সাথে লম্ব দূরত্বের বর্গের গুণফল, এগুলো বলে দিবে এম আর স্কয়ার। টর্ক। জড়তার ভ্রামক ভরের সাথে ইয়ার লম্বের গুণফল। হ্যাঁ, চক্রবর্তীর ব্যাসার্ধ হচ্ছে হ্যাঁ কে, চক্রবর্তী ব্যাসার্ধ কে, কে ইকুয়াল হচ্ছে রুট ওভার পাই বাই এন। সব জানো আশা করি, রৈখিক বর্গের জানো। নিজের কোনটি অবস্থানের কারণে হয়? অবস্থানের জন্য তো অবশ্যই বিভক্তি বিভক্ত, সেটা তো ছোটবেলার পর। মানে একটা বস্তুর ভরবেগ এত হলে তার গতিশক্তি কত হবে? 100 কেজি ভরের কোনো বস্তুর ভরবেগ এত, তার মানে ভি কষ্ট হচ্ছে এম ভি। হ্যাঁ, তাহলে ভি দেওয়া আছে 200, 200 ভরবেগ, আর এম এর ভ্যালু হচ্ছে 100 এম ভি, তাহলে ভি এর ভ্যালু কত? 2 মিটার পার সেকেন্ড। কি বের করতে হচ্ছে? গতিশক্তি, গতিশক্তি সমান হাফ এম ভি স্কয়ার। হাফ এম এর ভ্যালু কত? 100, ভি স্কয়ার হোল স্কয়ার, 4 কাটাকাটি গেলে হচ্ছে 200, 200 জন। এখান থেকে ভিটা বের করলাম 2 মিটার পার সেকেন্ড, আর আমাকে বের করতে গতিশক্তি, গতিশক্তি হাফ এম ভি স্কয়ার। এম এর মান তো 100 দেওয়া আছে, ভি এর মান বের করলাম 2, বসাইলাম 50। মৌলিক বল চারটি। মৌলিক বল কয়টি? চারটি। একটা হচ্ছে মহাকর্ষ, তারপর হচ্ছে দুর্বল নিউক্লিয়, একটা হচ্ছে তড়িৎ চুম্বক, হচ্ছে সবল নিউক্লিয়। ঠিক আছে? এই চারটা হচ্ছে কি বল? তোমার মৌলিক বল। চারটা কি বল? মৌলিক বল। ঠিক আছে, সংরক্ষণশীল বৈশিষ্ট্যের প্রকাশের ক্ষেত্রে তিনটায় কাজ করে। বল এটা, কোনো একটা বস্তুকে যেভাবে রাখা হোক না কেন, ওজন যে বিশেষ বিন্দু পৃথিবীতে আছে তাকে হলো অভিকর্ষ কেন্দ্র বা ভর কেন্দ্র বলে। ঠিক আছে, অভিকর্ষ কেন্দ্র বা কি ভর কেন্দ্র বলা হয়। যে বিন্দু দিয়ে পৃথিবীটা নিচের দিকে টানে তাকে বলে অভিকর্ষ কেন্দ্র বা ভর কেন্দ্র। এবং গ্রহের ভর এত, ব্যাসার্ধ এত, ও গ্রহের মুক্তিবেগ কত? মুক্তিবেগ ভি কত? টু জি এম বাই আর। জি তো জানো, এই যে সেকশন দেওয়া আছে অলরেডি। এম ভর দেওয়া আছে গ্রহের ভর 227, ব্যাসার্ধ এত দেওয়া আছে, তো জাস্ট মানটা বসাবো, জাস্ট মানটা বসাবো 2 জি এম বাই আর। এখানে বসাইলে আলটিমেটলি তোমাকে চলে আসবে মুক্তিবেগের মান চলে আসবে। মিটার পার সেকেন্ড আসবে, তাকে 1000 দিয়ে ভাগ করে দিয়ে মিটার পার সেকেন্ড হিসাবে। ওকে,
মহাকর্ষ সূত্র ব্যবহার করে যেসব কাজ করা যায়, প্রাকৃতিক গ্যাস উত্তোলন করা যায়, বিভিন্ন খনিজ তাপগঠিত শক্তি উত্তোলন করা যায় না। ঠিক আছে? তাপগঠিত শক্তির জন্য তাপীয় সূত্র লাগে। মহাকর্ষ প্রাবল্যের ক্ষেত্রে কোনটা সঠিক? প্রাবল্য, মহাকর্ষ প্রাবল্য ই ইকুয়ালস টু এফ বাই এম, ইকুয়ালস টু এফ বাই এম, এফ ইকুয়ালস টু এম জি, এম, এম এম কাটা গেলে ই ইজ প্রপোর্শনাল টু মোটামুটি জি বলা যায়। তাহলে জি এর মাত্রা যেটা, জি মানে ত্বরণ, ত্বরণের মাত্রা কি এল টি ইনভার্স টু, সেটা হচ্ছে কিসের মাত্রা? প্রাবল্যের মাত্রা। ইকুয়ালস টু এফ বাই এম, একক একক ঘরের জন্য যে বল, তাহলে এফ এর জায়গায় এম জি বসাতে পারি, এম এম কাটা গেলে জি হয়, ছোট জি। ছোট জি মানে ত্বরণ, ত্বরণের মাত্রা যেটা, প্রাবল্যের মাত্রা একই কথা, এল টি ইনভার্স টু, দ্যাটস ইট। যে পরিমাণ পানিকে তার আয়তনে 10% করছে, যে পরিমাণ আয়তন গুণাঙ্ক এত, 10% সংকুচিত করছে, তার মানে ডেল্টা ভি বাই ভি এর ভ্যালু 0.1 দিয়ে দিছে, ডেল্টা ভি বাই ভি। পানির আয়তন গুণাঙ্ক তার মানে কে দিয়ে দিছে হচ্ছে কত, আহ এই যে 2 × 10⁹ দিয়ে আছে। আমাকে বের করতে হচ্ছে কি যে কি পরিমাণ চাপ প্রয়োগ করতে হবে, চাপ চাপ। আমরা তো জানি স্যার, কে ইকুয়ালস টু কি, এফ বাই এ ডেল্টা ভি বাই ভি। এফ বাই এ কে চাইলে আমরা চাপ লিখতে পারি পি বাই ডেল্টা ভি বাই ভি। তাহলে দেখো ডেল্টা ভি বাই ভি এর মান 0.1 দেওয়া, আর কে এর মান হচ্ছে এই যে 2 জাস্ট পি বের করতে পারবো।